স্যার কি নাই নাকি? ভাই কেমন আছেন? ভালো নাই ভাই, ঠান্ডা জল নৌশাদ ভাই কি খবর? লাগে। ঢাকা আসছেন? ঠান্ডা আপনার কি ভাই লাস্টে যে ইংলিশ ক্লাস হয়েছিল এটা আপনি করছেন? আপনি করেন না ইংলিশ ক্লাস? আমরা তো করলাম। করেছি ভাই, কিন্তু ম্যাম কি প্রেজেন্ট ডাকছিল? ও না, ওই চ্যাট বক্স না দিয়ে দিতে বলছিল। চ্যাট বক্স আমি দিয়েছিলাম, কিন্তু লাস্টে একটু অফিসে ছিলাম তো লাস্ট দিনে কি বলছে আর কি। এটা হচ্ছে আপনার ওই চ্যাট বক্স থেকে প্রেজেন্ট নিয়ে নেন। ও চ্যাট বক্স আমি ভার্সিটি কবে দিয়েছিলাম। খুলবে কি বলে? ভাই তুমি এই ভার্সিটি গুলো নিয়ে তো ব্যস্ত হয়েছো কেন? ভাই বাসায় থাকতে থাকতে কাজ খালি করায়, খালি বাসায় খালি কয় এটা আনে ওটা আনে, এত কাজ আচ্ছা করতে মন চায় না। স্যাম ভাই, ক্যালকুলাস ক্লাস যে হয় এগুলা কি আমাদের বড় ভাইয়ারা ক্লাস করে আমাদের সাথে? হ্যাঁ, আপনার ওই হ্যাঁ 211 203 ব্যাচের ওরা সব ভাইরা বড় আছে। ভাই। বিরক্ত লাগে ভাই, আলতু ফালতু কমেন্ট করে, কথা বলে, কনভারসেশন করে। হ্যাঁ, আমার কি বলছিল জানেন? মনে হচ্ছে আমারে কিক বলছে দিয়া যে বার করে দেই ক্লাসরুম থেকে। আমি বলছি আপনারা ক্লাসের আগে এসব আপনারা বন্ধু বান্ধবের সাথে কথা বলবেন, আজারে পেশাল কোথায় আছে কে আছে গ্রুপে বললেন। আমাকে পরে মেসেঞ্জার আইডি নিল আমার, বললাম যে ভাই মেসেঞ্জার আইডিটা দাও তো তোমার, দিলাম। হচ্ছে যে তুমি বেয়াদবি করছো। ভাবেতে ভঙ্গিমা বেশি। তারপরে আমি বলছি যে বেয়াদবি কি দেখছো, আপনার ছেলে এমনি আরে বেয়াদব। ভাই, আপনারা সবাই চুপ করেন। এখন কেউ কথা আরে বলেন না তুমি এখানে। জিজ্ঞেস করো। আপনাদের আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? ভালো আছে। আপনি ভালো আছেন?
আলহামদুলিল্লাহ স্যার, ভালো সালাম। আছি। আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি, আমি ভালোই আছি। আচ্ছা, আমাদের একটা ক্লাস মিস হয়ে গেল, আর ফার্স্ট ক্লাসটা এমন কিছু হয় নাই, সো আমরা জাস্ট একটু পিছিয়ে আছি। তো আজকে আমরা একটু আহ পড়াশোনার দিকে চাই। তো আপনাদের সামনে যদি কম্পিউটার থাকে, আপনারা সবাই কম্পিউটারটা অন করেন, ঠিক আছে? আমি যা লিখি তা আপনারা করেন, তারপর আমি আপনাদের একটা টাস্ক দিব, সেটা আপনারা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? স্যার আপনার কি হয়েছিল হাতে? আমার আমার হাতে হঠাৎ করে ব্যথা ব্যথা দেখা দিছিল, হাত ফুলে গেছিল। কেমন না, আমি খুব ব্যথা পাইছি, কোন ব্যথাও পাই না, কিছু হয় নাই সাডেনলি। তারপর ডাক্তার দেখাইছি, ডাক্তার বলতেছে হাতে নাকি ইনজুর্ড আছে কোনো একটা কারণে, হাতে ফ্র্যাকচারের মতো দেখা যাইতেছে। তো আচ্ছা। হাতে এটা রেস্ট রাখতে বলছে, ফ্র্যাকচার হয় নাই, ক্র্যাকের মতো দেখা যাইতেছে। যদি খুব বেশি রেস্টে না থাকি তাহলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, ফ্র্যাকচার হওয়ার পসিবিলিটি আছে। তো তারপর আর কি ব্যান্ডেজ ট্যান্ডেজ করে দিচ্ছে। তো এই 7 দিন মোটামুটি রেস্টে ছিলাম। তো এখন আল্লাহর মধ্যে ভালোই আছি, ব্যান্ডেজও নাই হাতে, এখন মুভ করা যাচ্ছে আর কি। তাও বলছে যে হাতে যাতে এই হাত দিয়ে মানে কম কাজ করা হয়, একটু মোটামুটি রিল্যাক্স যাতে রাখা হয়, যে আঙ্গুলে বেশি প্রবলেম। ওকে, সো এসব বাদ দিই স্যার, আমরা। হ্যাঁ, বলেন। আমাদের ক্লাসগুলা কি এখন রেকর্ড দিবেন না এখন থেকে? যেমন ফার্স্ট সেমিস্টারের রেকর্ড ছিল, ধরেন কখনো কোথাও হ্যাঁ, রেকর্ড আমাদের দিব ক্লাস হইতো, তাহলে ওই রেকর্ড গুলো দেখলে আবার ক্লিয়ার হয়ে যেত। আচ্ছা, আমি রেকর্ড করে দেব। থ্যাংক ইউ স্যার। তো সবাই কম্পিউটার অন করেন, আমরা একটু পড়াশোনা শুরু করি। আচ্ছা, একটা অ্যানাউন্সমেন্ট, আপনাদের কি ওই যে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস কোনো কোর্স ছিল 115 কোর্স নাম্বার ফারুক স্যার নাই? জি স্যার। আমাদের একটা কোর্স। হ্যাঁ, ওই যে যেটা শনিবার হয় তাই না? জি স্যার। এটা শুক্রবার হবে, ঠিক আছে? এখন তো শুক্রবার হবে। স্যার অলরেডি আপনাদের সিএসএ ফ্যামিলি যে গ্রুপটা আছে ওটাতে ক্লাস লিংক এবং টাইমিংটা বলে দিচ্ছে, দেখছিলেন? জি জি স্যার। স্যার, 3:30 থেকে। হ্যাঁ, 3:30টায় হবে। ঠিক এটা আছে একটা স্যার। অ্যানাউন্সমেন্ট ছিল যে আপনারা সবাই মানে গ্রুপে, আপনার যে কোনো গ্রুপ থাকে ওইখানে বলে দিয়েন যে আপনাদের এই ক্লাসটা আজকে 3:30টায় হবে, শনিবার হবে না। তারপর স্যার তো বলেই দিবে যে কখন কি হবে না হবে, বাট আজকে ক্লাসটা 3:30টায় হবে, সবাইকে থাকতে বলবেন ক্লাসে। স্টুডেন্ট সংখ্যা তো কম কেন? ফার্স্ট সেমিস্টার তো একটু বেশি ছিল অ্যাটেন্ডেন্স, আজকে তো কম। দেখি সব ক্লাসে এরকম থাকে নাকি নর্মালি আজকে এরকম? না স্যার, আজকেই হঠাৎ। বেশি সকাল দেখে ক্লাস? না স্যার, সকালবেলায় ক্লাস করে সবাই, বাট আজকে একটু কম। আচ্ছা, কম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সবার তো কোড ব্লকস আছে তাই না? জি স্যার, অন করতেছি স্যার। আচ্ছা, আপনারা অন করেন। আমার পিসিতে সেট আপ দেওয়ার কারণে উইন্ডোজ সেট আপ দেওয়ার কারণে নাই, আমি ডাউনলোড করিনি।
আচ্ছা, আমাকে একটু বলতে পারবেন যে আমরা সি প্রোগ্রামিং কতটুকু পর্যন্ত শিখেছিলাম? কারো কি মনে আছে যে আমরা প্রিভিয়াস সেমিস্টারে কি কি দেখেছিলাম? স্যার নরমাল যে প্রোগ্রাম গুলো আছে এগুলা স্যার আমরা শেষ করছি। কোড বসানো গুলা লুপের শিখাইছিলেন। যে প্রোগ্রাম গুলো আছে। লুপ পর্যন্ত গেছিলাম? জি স্যার। না স্যার, লোক লোক তো আমার যত মনে হচ্ছে লোক তো এতটুকু যাওয়া হয় নাই। কন্ডিশনাল এক্সপ্রেশন দেখানো হয়েছে, ইফ এলস ইফ। জি স্যার, ইফ এর কাজ দেখানো হয়েছে। এলস ইফ। হ্যাঁ, এলের কাজ দেখা হয়েছে। আচ্ছা, আমি আপনাদেরকে একটা টাস্ক দিই, ঠিক আছে? এটা একটু করেন, দেখি আপনারা পারেন কিনা, তাহলে একটু বোঝা যাবে যে কি অবস্থা। আমি সিম্পল একটা দেই। আপনারা কিভাবে ইনপুট নিতে হয় এটা তো জানেন তাই না? কিবোর্ড থেকে ইনপুট স্ক্যানএফ এ কাজ দেখাইছিলাম। জি স্যার। আচ্ছা, তাহলে আমি একটা টাস্ক দিই, এটা আপনারা একটু করেন। স্যার আজকে আমি মানে বাইরে আছি স্যার, আমি আজকে ফোনে আছি স্যার। ফোনে করা যায়, যদি পসিবল হয় তাহলে করেন। আপনারা দেখবেন যে ফোনের আপনারা থেকে অ্যান্ড্রয়েড এর আছে, অ্যাপস আছে, সি প্রোগ্রামিং নামাইতে পারবেন। আবার হচ্ছে ওয়েবসাইটেও করা যায় ইন্টারনেটের মাধ্যমে। সি কম্পাইলার গুলো করতে পারবেন। আচ্ছা, যাদের পসিবল হয় তারা করেন, ঠিক আছে? আমি যেহেতু আগে বলি না, আপনাদের প্র্যাকটিস করেন, কারণ আমি বুঝতেছি না যে আপনাদের কোথা থেকে শুরু করবো। সো আপনারা একটু করলে আমার জন্য ভালো হবে, কোথা থেকে শুরু করতে পারবো এটা বুঝতে পারবো। আচ্ছা, একটা সিম্পল টাস্ক দিব, এটা একটু করলেই হবে। সবাই একটু নিজেরা করবেন, ঠিক আছে? অন্য জনটা কপি করা দরকার নাই, কারণ এটাতে কোনো, আপনারা যদি অন্যটা কপি করেও করেন তাতে কোনো ক্রেডিট আসবে না, বরং আপনাদেরই খারাপ হবে। কারণ হচ্ছে যে অন্য জনটা দেখে যদি করে ফেলেন সবাই, তাহলে মনে হবে যে আপনারা সবাই পারেন, তখন কিন্তু আমি একটু ফাস্ট চলে যাব। আর যদি আপনারা দেখি যে কিছু পারতেছে কিছু পারতেছেন না বা বুঝতেছেন, সেই ক্ষেত্রে আমি আবার লাস্ট সেমিস্টার যা ছিল তা একটু রিভিউ করব। সো যে যেটা পারেন সেটাই করেন, কারণ দরকার নেই, বুঝছেন? লাস্ট সেমিস্টারটা একবার রিভিউ করে গেলেই স্যার বেটার হয়েছে সবার জন্য। মাঝখানে অনেকদিন গ্যাপ গেল তো। আচ্ছা, আমি একটা প্রবলেম দিই, ওটা করেন দেখি। ঠিক আছে। করেন, তারপরে খুব সিম্পল কয়েক লাইনের কোড, তো দেখি ওটা পারেন কিনা।
আচ্ছা আমি বলি, মুখে মুখে বলি, আপনি এটা নোট করেন, ঠিক আছে? প্রবলেমটা হচ্ছে যে ইনপুটের নাম্বার ফ্রম ইউর কিবোর্ড, দ্যাটস মিন আপনি স্ক্যানএফ ইউজ করবেন, একটা ইনপুটের নাম্বার দিবেন। ফাইন্ড আউট দ্যাট দিস নাম্বার ইজ নেগেটিভ, পজিটিভ অর জিরো। বুঝতে পারছেন প্রবলেমটা? নাকি আবার বলবো? আমার কথা শুনতেছেন? জি স্যার, আরেকবার একটু বলেন। বললাম যে ফাইন্ড আউট, ফার্স্ট হচ্ছে যে ইনপুটের নাম্বার and find out that this number is negative, positive or zero. বুঝেছেন নাকি বুঝেন নাই? নাকি আবার রিপিট করব? বুঝছি স্যার, প্রশ্নটা বুঝছি স্যার। জি স্যার, বুঝেছি। আমি স্ক্রিন শেয়ার করি তাহলে আপনাদের জন্য। সবাই দেখছেন তাই না? দেখা যাচ্ছে স্ক্রিনে? সো এখানে লেখা আছে যে ডিটারমাইন whether a number is positive, negative or zero number. সো আপনাকে ডিটারমাইন করতে হবে যে একটা নাম্বার এটা কি ছিল, পজিটিভ ছিল, নেগেটিভ ছিল নাকি জিরো ছিল। সো একটা নাম্বার হচ্ছে আপনার ইনপুট নিবেন, ঠিক আছে? একটা নাম্বার স্ক্যানার থেকে ইনপুট নিবেন, ইনপুট নিয়ে এটাকে আপনার ইনপুট যেই নাম্বারটা নিবেন, এটা যে কোনো নাম্বার হতে পারে, এক এক সময় এক এক নাম্বার, এটাকে আপনার বলে দিতে হবে যে নাম্বারটা আপনারা ইনপুট নিচ্ছেন সেগুলো নেগেটিভ ছিল, পজিটিভ ছিল নাকি নাম্বারটা ইটসেলফ জিরো ছিল। কারণ যদি জিরো একটা ভ্যালু, এটাকে আপনি পজিটিভও ধরতে পারবেন না, নেগেটিভও ধরতে পারবেন না। সো জিরো নাম্বারটা যেটা কি জিরো ছিল, এটা আপনাদের আলাদা করে বলে দিতে হবে, ঠিক আছে? সো এটা একটু করেন, এটা খুব সিম্পল একটা কোড, বাট আপনারা যদি ভালো প্র্যাকটিস থাকে এবং বুঝতে পারেন প্রিভিয়াস ক্লাসগুলো, তাহলে এটা করতে পারবেন। সো এটা কারা কারা করতেছেন আমার একটু জানতে হবে, দ্যাটস ওয়াই আমি এটা আপনাকে করতে দিলাম। সো আপনারা একটু এটা একটু করেন, ওকে? স্যার আমার হয়ে গেছে। হয়ে গেছে, আচ্ছা যার যার হয়ে যাবে সে রেখে দেন, ঠিক আছে? আমি সবারটা একটু দেখি 10 মিনিটের মাঝে, এই যে এখন 28 বাজে, সো আমি 9:40 সবারটা চেক করব কে কে করছেন কে কে করেন নাই। সো সবাই নিজেরা নিজের একটু করেন, এটা 10 মিনিটের জিনিস না, কারণ এটা খুবই ছোট একটা কোড, সর্বোচ্চ এটা করতে 2 মিনিটস টাইম লাগবে, ঠিক আছে? সো আপনারা করেন। স্যার আপনাকে দেখাবো কিভাবে স্যার? ল্যাপটপে তো স্যার একটু সমস্যা। দেখাবেন কিভাবে না? আচ্ছা ঠিক আছে, আমি দেখবো সবারটাই। সেই ক্ষেত্রে আচ্ছা আমি একটা লিঙ্ক খুলে দিব, ঠিক আছে? ওই লিঙ্কে আপলোড দিয়ে দিন। আপলোড দিতে পারবেন ছবি তুলে কি আপলোড দেওয়া যাবে? স্যার খাতায় করতে হবে? খাতায় করতে হবে না, এটা আপনারা কম্পিউটার সামনে করবেন, বুঝবেন কিভাবে হয়েছে নাকি না হয়েছে। কম্পিউটার করেন, কম্পিউটার না করলে মোবাইলে করেন, মোবাইলে যে কম্পাইলার আছে ওইখানে করেন, ওকে? খাতায় করেন না, খাতায় করলে তো আপনার প্র্যাকটিস হবে না। এটা আপনাদের তো আমি দিয়ে দিছি যে সব ওয়ে দিয়ে বলেও দিছিলাম যে কোথায় কি করা যায়। তাও খাতার কথা বললেন কেন? না স্যার, ওই যে ওই ছবি তুলে ওই আপলোড করার কথা ওটা বললেন, স্ক্রিনশট নিয়ে নিবেন, যেটা করতেছে ওটা স্ক্রিনশট নিবেন। আপনাদের তো লাস্ট ক্লাস আপনাদের কম্পিউটার ফান্ডামেন্টাল তো মনে হয় বলছিলাম যে কোথা থেকে কি করতে হবে, সব লিঙ্ক তো দেওয়া ছিল খুব সম্ভবত। দেখি দেওয়া আছে কিনা। হ্যাঁ দেওয়া আছে তো, এই যে কোড ব্লকস, এটা হচ্ছে লো ভার্সন, আরো লো ভার্সন। তারপরে এখানে যে অনলাইনে কিভাবে করা যায়, অনলাইনে যে করার লিঙ্কটা তুমি দিয়ে দিচ্ছিলাম, এটা ক্লিক করলেও তো এখানে করা যায়, মোবাইলেই করতে পারবেন তাই না? এখানেও কোড করা যায়, এটা তো অনলাইনে।
আপনাদের তো সবই দিয়ে দিছিলাম, খাতায় করা দরকার নাই, এখান থেকে করেন। যাদের মোবাইল এর সমস্যা তা দেখেন, আপনাদের যে ইয়াটা ছিল কম্পিউটার ফান্ডামেন্টাল, এখানে অনলাইনে করা লিঙ্কও আছে, সো অনলাইনে করেন।
স্যার কমপ্লিট হয়েছে। হ্যাঁ বলেন আমাকে, কয়জন করছেন? কয়জন করতে পারছেন? করেছি স্যার। আপনার হয়েছে না? জি স্যার। আর
আর কার হয়েছে? আমার স্যার আমার আমারও হয়ে গেছে স্যার, প্রায় শেষ। আচ্ছা, সংখ্যাটা খুব কম, 5-6 জন। বাকিদের কি অবস্থা? কি অবস্থা বাকিদের? একটু বলেন তো কি অবস্থা আপনাদের? এই যে পড়াশোনা না করলে কিন্তু আপনাদেরই লস হবে, আর কারো লস হবে না। স্যার আমি করছি, আমারটা একটু ভুল দেখা যাচ্ছে, কিন্তু বলতেছি না কোন জায়গায় ভুল হয়েছে। শেয়ার করতে পারবেন? জি স্যার। ভাই সেমিকোলন দাও নাই, এই জন্য ভুল দেখাইতেছে। প্রিন্ট এফ পজিটিভ যে ইয়াতে দিচ্ছে ওটা সেমিকোলন। হ্যাঁ, এখানে দেন নাকি? স্যার মোবাইলে তো অনলাইনে করলাম, কিন্তু আপনার কাছে এটা দিব কিভাবে? দিতে হবে না, আমাকে বললেই হবে যে আপনার পার্সেন্ট, এটা বুঝলে বোঝা যাবে। কি হয়েছে? 11 নম্বর লাইনে প্রবলেম। দেখেন 11 নম্বর লাইনে কি করছেন। এগুলো তো সমস্যা না, প্রিন্ট এফ দিতেছেন। তারপর আবার দেন তো। দেন নাম্বার দেন। নাম্বার ইনপুট করেন। এই নাম্বার ইজ পজিটিভ। ঠিক আছে, ক্লোজ করেন। আর কারো কোনো সমস্যা আছে? স্যার করেছি, কিন্তু আনরিটার্ন টু প্রিন্ট আসতেছে, বিল্ড ফেল টু ইউরোপ। শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করলে বুঝতে পারবো আর কি। যদি স্ক্রিন শেয়ার করতে পারেন তাহলে ভালো হবে, আমি বুঝতে পারবো। বোঝা যাচ্ছে না? করেছি তো নেটওয়ার্ক কি আমার সমস্যা নাকি আপনাদের? আমি কথা মানে ক্লিয়ারলি শুনতেছি না। আপনারা কি সেম? আমরাও সেম শুনতে পারছি না। আচ্ছা, তাহলে নেটওয়ার্ক কোনো সমস্যা।
ওকে, আমি করি, ঠিক আছে? আপনারা দেখেন আমার সাথে সাথে। আচ্ছা, include studio.h std.ih এটা ফুল ফর্ম তো জানেন, তাই তো? জানো সবাই? জি স্যার, জি জি স্যার জানেন। ওকে, ঠিক আছে। আপনাদের স্ট্রাকচার তো সবার মনে আছে, তাই না? বাকি কিছু মনে না থাকুক। প্রিন্টএফ দিয়ে আমরা আগে কাজ শুরু করি। আমি কি মানে পুরো ক্লাসটা একদম শুরু থেকে রিভিউ করা দরকার আছে, নাকি যে প্রবলেমটা আছে সেটা বললে আপনারা বুঝতে পারবেন? শুধু প্রবলেমটা সলভ করে দিলে হবে? প্রবলেম সলভ করে দিলে চলবে। আচ্ছা, প্রবলেমটা সলভ করে দিই। সব ক্লাসে তো রেকর্ডিং ছিল, আপনাদের কোনো ল্যাকিংস থাকলে আপনারা একটু রেকর্ডিংটা দেখেন, ঠিক আছে? রেকর্ডিংটা দেখেন আপনারা, তাহলে ভালো হবে। ওকে, সো প্রথমেই প্রবলেমটা ছিল যে ইনপুট এর নাম্বার, মানে একটা নাম্বার থাকতে হবে আমাদের, ঠিক আছে? সো নাম্বারটা আপনারা অনেকভাবে নিতে পারেন। সো লাইক হচ্ছে যে আপনার ইন্টিজার নাম্বার, এটা ডিরেক্টলি এভাবে বলে দিতে পারেন যে নাম্বারটা কত ডিরেক্টলি, ঠিক আছে? 10 -10 অথবা 0, এভাবে আপনি ডিরেক্টলি বলে দিতে পারেন। বাট এটা হচ্ছে যে স্ট্যাটিক হয়ে যায়। বাট স্ট্যাটিক মানে হচ্ছে যে এটা চেঞ্জ করতে গেলে প্রতিবার প্রোগ্রামের ভিতরে আপনার হাত দিতে হবে, প্রোগ্রামে যেতে হবে, প্রোগ্রামে গিয়ে তারপরে করতে হবে। সো আমরা যখন কোনো সফটওয়্যার দেখি, আমরা কি সফটওয়্যার ভিতরে যা থাকে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আমরা কি ল্যাঙ্গুয়েজে কোনো কিছু চেঞ্জ করতে পারি? আমরা তো ওখানে কোনো কিছু চেঞ্জ করতে পারি না। সো এই জন্য হচ্ছে যে আমরা ওই দিকে যাব না, আমরা হচ্ছে যে সবকিছু ডাইনামিক করার চেষ্টা করবো। সো দ্যাটস ডাইনামিক, কোনো কিছু যেরকম ইনপুট আউটপুট চিন্তায় থাকে ডাইনামিক করতে চান, তখন সবথেকে বেস্ট অপশন হচ্ছে যে আপনার কোনো কিছু যদি ইনপুট নিতে চান, সেটা হচ্ছে যে প্রোগ্রামটা রান হওয়ার পরে তারপর ইনপুট নিলে ভালো। সো প্রোগ্রামটা রান নেওয়ার পরে যদি ইনপুট নিতে চান, তাহলে হচ্ছে যে আপনাদের ইউজ করতে হবে স্ক্যানএফ, যদি আপনার প্রোগ্রাম রান হওয়ার পর কোনো কিছু ইনপুট নিতে চান। ওকে, সো আপনারা স্ক্যানএফ নিতে পারেন। স্ক্যানএফ হচ্ছে কোনো কিছু ইনপুট নেওয়া হয়। সো স্ক্যানএফ এ আপনারা হচ্ছে সেই এটা দিবে যে কি নিতে যাচ্ছেন, যে আমরা একটা নাম্বার নিব, পার্সেন্টেজ ডি, ঠিক আছে? এবং সেই নাম্বারটা শেষে আমরা সবসময় একটা এন্ড লিখতে হয়, কারণ এন্ডটা এটা দিয়ে বোঝাচ্ছে যে এটা আসলে একটা নাম্বার, সে হচ্ছে অ্যাড্রেস নিবে। এন্ড মানে হচ্ছে অ্যাড্রেস বোঝানো হয়। সো এটা সেই অ্যাড্রেসে গিয়ে সে তারপর ভ্যালুটা সে রেখে দিবে। সো দ্যাটস ওয়াই এটা এই অ্যাড্রেস সাইনটা অবশ্যই দিবেন। ওকে, সো তারপর হচ্ছে সেই নাম্বারটা, মানে হচ্ছে সেই নাম্বারের অ্যাড্রেসে যে ভ্যালুটা নিবেন। এখন দেখেন আপনার কাছে যদি কেউ চিঠি পাঠায়, ঠিক আছে? এখন তো মনে করেন ইমেলও যদি পাঠায়,
তাহলে কি হবে, আপনার সেই ইমেল অ্যাড্রেসটা দরকার হয় না? দরকার হয় তো, তাই না? যে তারপর যদি আপনার বাসায় কেউ চিঠিও পাঠায় তাহলে কিন্তু আপনার বাসার অ্যাড্রেসটা দরকার। সো অ্যাড্রেস খুব নেসেসারি। সো আপনি এখানে স্ক্যানের একটা নাম্বার দিতেছেন আপনি, সো নাম্বারটা যখন আমি দিতেছি তো কোথাও গিয়ে রাখতে হবে, মেমোরি কোথাও গিয়ে রাখতে হবে। সো মেমোরি কোথায় গিয়ে রাখবেন তার অ্যাড্রেসটা আমরা এখানে বলে দিছি। সো এর জন্য হচ্ছে অ্যাড্রেসের জন্য একটা পার্সেন্টেজ, মানে বোঝাচ্ছে যে অ্যাড্রেসটা দিচ্ছেন, তারপর হচ্ছে সেই নাম্বার কোথায় গিয়ে রাখবেন। ওকে, সো তারপর আমাদের কাজ শেষ, ইনপুট নেওয়া হয়ে গেছে। সো এখন হচ্ছে আমরা ডিটারমাইন করবো যে নাম্বারটা কি। ডিটারমাইন যে করতে চাই, প্রথমে হচ্ছে এরকম কন্ডিশনটা আমরা এই যে যা লাইক হচ্ছে যে আমরা কোনো কিছু যদি বের করতে চাই যে এটা আসলে কি, ছোট বড়, নেগেটিভ পজিটিভ। সো এখানে একটা ডিসিশন নেওয়ার জায়গা আছে। সো যখন ডিসিশন নেওয়ার মতো কিছু থাকে বা কিছু মানে ওয়ে দুইটা থাকে, তখন হচ্ছে যে আমরা কন্ডিশন এক্সপ্রেশন গুলো ইউজ করি। সো আমাদের কন্ডিশন এক্সপ্রেশন রয়েছে তিনটা, ইফ, এলস এবং হচ্ছে এলস ইফ। ওকে, রেকর্ডিং করা দরকার ছিল তাই না? রেকর্ডিং করে দিলাম। সো এই হচ্ছে কাজ, যে কন্ডিশনাল এক্সপ্রেশন গুলা যখনই আমরা ইউজ করব তখন হচ্ছে যে আমাদের তিনটা কন্ডিশনাল এক্সপ্রেশন রয়েছে। সো ইফ, এলস এবং হচ্ছে এলস ইফ। সো ইফটা হচ্ছে যে আমরা যদি কোনো ডিসিশন কোনো কন্ডিশন লিখবো, ওই লেখার জায়গাটা হচ্ছে আমাদেরকে দেয় ইফ, কারণ ইফ যে এক্সপ্রেশন কন্ডিশনটা আছে সেখানে হচ্ছে আমরা কোনো কন্ডিশন দিতে পারি। সো সেই কন্ডিশন যদি ট্রু হয় তাহলে হচ্ছে সে আমি আগে হচ্ছে তাদের ইয়াটা লিখি, প্যারামিটারটা লিখি ইফ। সো এখানে যে জায়গাটা আছে সেটা হচ্ছে যে আমরা এখানে কন্ডিশন দিতে পারি। সো এই জায়গাটা হচ্ছে যে আপনার কোনো ডিসিশন বা কোনো কিছু যদি চেক করতে হয়, সো সেই জায়গা হচ্ছে আমরা এই টাইপের কন্ডিশন গুলো লিখে থাকি। এবং এটা এই কন্ডিশন যদি ট্রু হয় তাহলে হচ্ছে যে এখানে যে সকল স্টেটমেন্ট গুলো দিবেন আপনাকে সেই সকল স্টেটমেন্ট করে আপনাকে আউটপুট দিয়ে দিবে। আর যদি সেটা ফলস হয়, সাপোজ এই কন্ডিশনটা আপনি দিচ্ছেন এটা আসলে ভুল একটা কন্ডিশন দিচ্ছেন, তখন আপনাকে চলো এটা চলে যাবে এলস পার্টে। সো এলস পার্টে এসে তারপর হচ্ছে সেই কাজগুলো করবে। সো এটা কখনো এরকম হবে না যে ইফ একবার করবে, এফ একবার করবে, এলস একবার করবে, এরকম না। যদি ইফটা ট্রু হয় তাহলে শুধুমাত্র সে ইফ এর বডিতে যে কাজগুলো আছে স্কোপে, মানে এটা আমরা এটাকে যে সেকেন্ড পেজের স্কোপ বলি, ঠিক আছে, ইফ এ স্কোপ। সো এই স্কোপে যা যা আছে ট্রু হলে শুধুমাত্র সে সেই পোর্শনটুকুই কাজ করবে। বাট ফলস হলে, যদি ফলস হয় তখন সে আর এই ট্রু এখানে কি আছে সেগুলো খুঁজেও দেখবে না, সে হচ্ছে এই এলস এ ডিরেক্টলি এলস এ চলে যাবে। এলস এ কি সকল কাজগুলো আছে সেই কাজগুলো আপনাকে করে দিবে। সো এই টাইপের যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে, আপনার হচ্ছে কম্পিউটার ফান্ডামেন্টাল যেই কোর্সগুলো আমি নিয়েছি প্রোগ্রামিং রিলেটেড, খুব লাস্টে মনে হয় এই কোর্সগুলো নেওয়া হয়েছে। সো এখানে প্রোগ্রামিং রিলেটেড আপনারা দেখবেন যে অনেকগুলো স্ক্যানএফ অনেক কিছু দেওয়া আছে, স্কোয়ার রুট, এগুলো আপনারাই করছেন। তো আপনারা তো ক্লাসে করে দিচ্ছেন, তো নিজেরাই করছেন। তো এখান থেকে হচ্ছে যে আপনারা দেখে নিতে পারেন। এখানে ভিডিওগুলো দেওয়া আছে, ঠিক আছে, আপনারা ভিডিওগুলো দেখবেন, ঠিক আছে। তারপর হচ্ছে কোডগুলো দেখবেন, সো কোনটা কিভাবে করছে। স্কয়ার রুট, আচ্ছা আপনাদের কি কন্ডিশন এক্সপ্রেশন করানো হয়েছে আসলেই? স্যার আমার মনে হয় না, শুধুমাত্র এসকিউআরটি যে একটা প্রবলেম ওইটাই লাস্ট করানো। কন্ডিশনাল গুলো করানো হয় নাই স্যার, শুধু এই যে প্রথম দিক দিয়ে ক্লাসের শুরুতে আপনারা লুপ পর্যন্ত চলে গেছেন, সেই জায়গায় কন্ডিশন করানো হয় নাই। আমি সেটা বলবেন না, কনফিউজ হয়েছিলাম, কে যেন বলতেছিল যে লুপ পর্যন্ত করানো হয়ে গেছে। তো আমি তো এখানে দেখলাম যে আপনাদের কন্ডিশন পর্যন্ত যাওয়া হয়নি। শুধু ওই যে এসকিউআরটি একটা প্রবলেম সলভ করাইছিলেন লাস্ট ক্লাসে, এর উপরে ছিল। আপনাদের ওই স্ক্যানএফ এই কাজগুলো দেখানো হয়েছিল। তারপর হচ্ছে যে স্কয়ার রুটের একটা প্রবলেম, মানে একটা ফাংশন ছিল, এটা দিয়ে আপনাদেরকে সলভ করে, এতটুকুই তো না? এর থেকে বেশি করা হয়েছে আর না স্যার। সে চলে গেছেন, এখন যারা পারতেন চেক না করলে তো বোঝা যেত না। আচ্ছা ঠিক আছে, আমরা প্রিন্টএফ, তারপর হচ্ছে ভেরিয়েবল, ডাটা টাইপ, এগুলো সবাই বুঝি। প্রিন্টএফ, স্ক্যানএফ এবং ডাটা টাইপ, ভেরিয়েবল, এই জিনিসগুলোকে আমরা সবাই জানি কিনা এতটুকু বলেন।
বলেন, এখন বলেন। স্যার সবাই তো জানে না স্যার, একটু রিপিট করলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, করব। আচ্ছা ঠিক আছে। ওকে, সো স্ট্রাকচারটা কি এটা তো সবাই জানেন না? এই যে আমাদের সি প্রোগ্রামিং এর যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারটা তো সবাই জানেন। জি স্যার, ওটা জানি। এটা এখানে দেওয়া আছে, আপনারা দেখেন স্লাইডটা, দেখেন এখানে একটা স্লাইড দেওয়া আছে, ঠিক আছে? এই স্লাইডে আপনাদের স্ট্রাকচারটা দেওয়া আছে, যে এই যে দেখেন প্রসেসর ডিরেক্টরিজ, গ্লোবাল ডিক্লারেশন, মেইন পার্ট, আদার ফাংশন রিকোয়ার। তো কোনটায় কি বলা হয় এখানে সব বলে দিছে, ঠিক আছে? ওইটার সাথে মিলালে আপনারা বুঝতে পারবেন। সো এগুলো আপনাদেরকে দেখাইছি। তারপর হচ্ছে যে ভেরিয়েবলের কিছু রুলস আছে, তাই না? এই রুলস গুলো আপনারা দেখবেন, এটা আমি আপনাদেরকে দেখাইছিলাম। সো ভেরিয়েবল তৈরি করার কিছু রুলস আছে, সেই রুলস গুলো একটু দেখবেন। তারপর যে কোনটা ভ্যালিড ভেরিয়েবল, কোনটা ইনভ্যালিড সেটাও দেখবেন। তারপর এখানে ডাটা টাইপ আছে, ঠিক আছে? সেই টাইপ গুলো দেখবেন। সো ক্যারেক্টার টাইপ, ইন্টিজার টাইপ, ফ্লোট টাইপ, অনেকগুলো টাইপ আছে, ঠিক আছে? সেই তারপর হচ্ছে যে ডাবল টাইপ আছে। ডাবলও হচ্ছে যে ইয়ারি জিনিস, ডাবলও হচ্ছে ফ্র্যাকশন ভ্যালু গুলো নেওয়ার জিনিস। ফ্লোটিং পয়েন্ট ফ্লোট দিয়েও নেওয়া যায়, ডাবল দিয়েও নেওয়া যায়। ডাবল হচ্ছে অনেক বড় রেঞ্জের থাকলে আপনার ডাবল গুলো নেবেন। তারপর হচ্ছে void boolean character integer real লং এটা হচ্ছে যে আপনাদের ইয়ার জন্য, অনেক বড় ভ্যালু থাকলে আমরা এরকম লং টাইপের ভ্যারিয়েবল, ইন্টিজার নাম্বার যে থাকে যে 1 মিলিয়ন 1 বিলিয়ন এই টাইপের বড় রেঞ্জের ভ্যালু গুলো হচ্ছে লং দিয়ে করা হয়। ওকে, সো তারপর এর সব একটু দেখেন, ঠিক আছে? এখানে অনেকগুলো কোডও করা আছে। আর যেটা দেখতে হবে সেটা দেখাচ্ছি, এখানে কিছু নাই। ওকে, সো এখানে একদম শুধুমাত্র ডাটা টাইপ গুলো নিয়ে কথা আছে। সো প্রথম হচ্ছে ভেরিয়েবল, আমরা এই দুইটা নাম সবসময় পরিচিত থাকবো, হচ্ছে ভেরিয়েবল এবং হচ্ছে ডেটা টাইপ। সো এটা হচ্ছে সব থেকে বেশি ফান্ডামেন্টাল আমাদের স্ট্রাকচার প্রোগ্রামিং এর জন্য, ভেরিয়েবল এবং ডাটা টাইপ। সো প্রথম হচ্ছে যে ভেরিয়েবলটা কি, পরে আমরা ডাটা টাইপে আসতেছি। সো প্রথম হচ্ছে ভেরিয়েবল, এই জিনিসটা কি আসলে একজন বলবেন ভেরিয়েবলটা কি? স্যার কোন একটা ভ্যালু রাখার জন্য আমরা যে চলো ভ্যালু রাখার জন্য কি, ভ্যালু রাখার জন্য আমরা যে জিনিসটা নেই সেটাই আর কি ভেরিয়েবল, মানে ভেরিয়েবলের ভিতরে আমরা কোনো একটা ভ্যালু রাখতে পারি। আচ্ছা ঠিক আছে, তারপর আর কি বলতে পারবেন স্পেসিফিক, মানে খুব সিম্পলি একটা কিছু বলতে পারবেন আর একটু? ওকে, আমি একটু বলি। ভেরিয়েবল জাস্ট এ নেম, ঠিক আছে? এটা নাম। আমার আপনার সবার নাম আছে না? সবার কিন্তু একটা স্পেসিফিক নাম আছে। সো এখন মেমোরি আমরা তো ডেটা রাখি র্যামে বা রোমে, যেখানে রাখি। সো ওইখানে মেমোরি অনেক জায়গা, ঠিক আছে? এগুলো ছোট ছোট সেল ওয়াইজ ভাগ করা থাকে, ঠিক আছে? প্রত্যেকটা সেলই এক একটা নাম থাকে, ঠিক আছে?
প্রত্যেকটা বললাম যে মেমোরিতে অনেকগুলা সেল ভাগ 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 করা থাকে, ঠিক আছে? তো ওই সেলের কিছু নাম দেওয়া থাকে, কিছু অ্যাড্রেস দেওয়া থাকে, ঠিক আছে? আপনি যে বাসায় থাকেন, তো আপনার বাসার একটা অ্যাড্রেস আছে আপনার, আবার কি আছে আপনার নিজস্ব একটা নামও আছে, ঠিক আছে? তো ভেরিয়েবল আমি আপনাদের একটু আর্ট করে দেখাই, একটু ড্র না করলে ব্যাপারটা বুঝবেন না। সো মেমোরিতে মনে করি এরকম, এটা মনে করেন যেটা মেমোরি, ঠিক আছে? সো এখানে অনেকগুলো সেল থাকে, এইভাবে মনে করি ভাগ করা থাকে, এইভাবে অনেকগুলো সেলে ভাগ করা থাকে। ওকে, সো এই সেলগুলা কোনটা অনেকগুলো হচ্ছে আবার এত বড় থাকে, আবার এটা হচ্ছে থাকে। সাপোজ এটা হচ্ছে 1 বাইট, এটা হচ্ছে 2 বাইট, এটা হচ্ছে মনে করেন 4 বাইট, ঠিক আছে? এটা 2, ঠিক আছে? এটা বোঝা যাচ্ছে না? এটা 2 বাইট, ঠিক আছে? এখন মেমোরি তো অনেক এতটুকু পুরোটাই বড় ছিল, এখন হচ্ছে মেমোরি গুলো সেল ওয়াইজ ভাগ করা হয়েছে। সো কোন সেলটা কত বড় হবে এটা ডিপেন্ড করে ডেটা টাইপের উপর, ঠিক আছে? সো এটা সবাই একটু মনে রাখবেন যে আসলে মেমোরি সেল কোনটা কত বড়টুকু সেল রেঞ্জ হবে, সেই রেঞ্জটা ডিপেন্ড করে ভেরিয়েবল, যে ডাটা টাইপ আছে সেই ডাটা টাইপের উপর। সো তারপর কি বললাম যে প্রত্যেকটা মেমোরি সেলের কি থাকে, একটা নাম থাকে, ঠিক আছে? সো নাম থাকে, সেই যে একটা যে নাম দেন সেই নামটা কি আমরা বলি হচ্ছে কি, নামটা কি বলি? ভেরিয়েবল। আমি যেটা বললাম যে একটা নাম দেওয়া হয় সেই নামটা কি আমরা বলতেছি ভেরিয়েবল। সো এখানে মনে করেন যে 1 বাইটে হচ্ছে একটা ভ্যালু আছে, আমি ভ্যালু গুলা দিই, ভ্যালু আছে এটা হচ্ছে এ, সো এটা হচ্ছে মনে করেন 10 অথবা হচ্ছে 11, এটা হচ্ছে মনে করেন 11.11 দিই, 11.11। সো দেখেন এখানে আপনি ভ্যালু দিচ্ছেন, ঠিক আছে? সো এখানে ডাটা টাইপ আছে, সেই টাইপের উপর ডিপেন্ড করে হচ্ছে আপনার যে মেমোরি সেলটা কত বড় হবে সেটা ডিপেন্ড হয়েছে। সো এখন হচ্ছে যে আমি বললাম যে প্রত্যেকটারই একটা কি থাকে, একটা মেমোরি রেঞ্জের হচ্ছে একটা নাম থাকে। সো আপনার ভেরিয়েবলে যদি মনে করেন যে যখন আপনি এ লিখবেন ভেরিয়েবল, তখন আপনার ভেরিয়েবলের নাম এটা হয়ে যাবে এ। সাপোজ আপনি একটা ভেরিয়েবল তৈরি করছেন বি, ঠিক আছে? সো সেই বিতে যে ভ্যালুটা রাখবেন আপনার মেমোরি সেলও সেই ভ্যালুটা এখানে নিয়ে নিবে। আর এটা মনে করেন যে আপনি রাখলেন এটা সি, সো এখানে ভেরিয়েবল যে নাম দিবেন সেই। এখন হচ্ছে যে আমি বললাম যে ভেরিয়েবল একটা নাম, যখন আপনি এ কে প্রিন্ট দিবেন তখন হচ্ছে যে সে দেখবে যে এর মাঝে যে ভ্যালুটা আছে সেটা কত, সেই ভ্যালুটা আপনাকে নিয়ে দেখাই দিবে। সো আমরা কি করি যে আমাদের কেউ যদি নাম ধরে ডাক দেয় আমরা তখন দাঁড়ায় যাই, হ্যাঁ, যে যখন টিচাররা যখন নাম ধরে ডাক দেয়, স্পেসিফিক নাম ধরে যখন ডাক দেয় তখন হচ্ছে আমরা সেই পার্সনটা দাঁড়াই বা কিছু কর্তব্য সেই কাজটা করে দিই। সো সবারই এরকম ইউনিক একটা নেম আছে। সো আপনারা যখন ভেরিয়েবল তৈরি করবেন ভেরিয়েবল নেম গুলাও ইউনিক হতে হবে, ঠিক আছে? যদি দুইটা যদি এ থাকে তো কম্পিউটার কনফিউজড হয়ে যায় যে আসলে কোন ভ্যালুটাকে ডাকতেছে। সো এরকম কনফিউজ আসলে কম্পিউটার
এটা মেনে নেয় না, যার কারণে আপনি যখন দুইটা ভেরিয়েবল সেম নামে রাখেন তখন আপনাকে একটা ইরর দিবে, আপনাকে রাখতে দিবে না। সো কম্পিউটারে সবকিছু ইউনিক থাকতে হবে এবং সেখানে কোনো মাল্টিপল পসিবিলিটি আছে এরকম কোনো কিছু দেওয়া যাবে না। তো ভেরিয়েবলের ক্ষেত্রে যে ভেরিয়েবল নামগুলা সবসময় ইউনিক হইতে হবে। তো আমাদের ক্ষেত্রেই দেখেন যে আমাদের একজনের নাম যদি সেম হয়ে যায় আমরা কিন্তু তখন কনফিউজ, যখন একজনকে ডাকে তখন তাদের মাঝে একটা কনফিউশন হয়ে যায় আসলে কাকে ডাক দিচ্ছে, এই নামে তো 2জন বা 3জন পার্সন আছে, সে কাকে ডাক দিচ্ছে। তো তখনও কিন্তু একটা কনফিউশন থেকে যায় যে আসলে কে আসলে স্পেসিফিক। সো এটা হচ্ছে সেম যে কম্পিউটারের ক্ষেত্রে এরকম মানুষ যেভাবে প্রবলেম সলভ করতে পারে কম্পিউটার অবশ্যই পারবে না, যার কারণে হচ্ছে ভেরিয়েবল নামগুলা হচ্ছে এরকম ইউনিক দিতে হবে। আপনি এই যে এ নামে যে একটা ভেরিয়েবল তৈরি করছেন সেই ভেরিয়েবলটা দুই জায়গায় এখানে আবার এ দিতে পারবেন না, এ যদি দিতে চান তাহলে আপনি কি করবে, এটা ইরর দিয়ে দিবে। সো এটা ইজ নট পসিবল, সেম নামে দুইটা ভেরিয়েবল দেওয়া যাবে না। এবং ভেরিয়েবল নামগুলো সবসময় কি হতে হবে, ইউনিক হতে হবে, ঠিক আছে। সো ভেরিয়েবলটা কি, ভেরিয়েবলটা হচ্ছে জাস্ট নেম, যেটা হচ্ছে যে আপনার মেমোরি সেল থেকে কি ভ্যালুটা আছে সেটা জানার জন্য। এবং হচ্ছে যে আমরা যখন ভ্যালুটা ইনপুট দেই সেখানে হচ্ছে বলে দেই যে এই নামে যে ভ্যালুটা ভেরিয়েবল তৈরি করা হয়েছে তো সেই ভেরিয়েবলে এই ভ্যালুটা রাখা হয়েছে। সো এইভাবে হচ্ছে আমরা কাজ করি। সো সবাই একটু বুঝতে পারছেন। সো এখন একটু দেখি যে আসলে ভেরিয়েবল কয় টাইপের আছে। সো এখানে দেখেন যে ভেরিয়েবল টাইপ গুলো দেওয়া আছে। সো আমরা সব টাইপ দেখবো না, বাট সব টাইপ কোনটা কত সাইজ সেটা দেখবো। সো প্রথমটা হচ্ছে যে ক্যারেক্টার, এটা হচ্ছে 1 বাইট। সো এটা নিচে নামাই। ওকে, সো প্রথমটা হচ্ছে ক্যারেক্টার। সো এটা রেঞ্জ হচ্ছে সাইজ হচ্ছে 1 বাইট। ক্যারেক্টার মানে কি, এ বি সি ডি। সো এই টাইপের যদি কোনো আপনি আচ্ছা, তারপর হচ্ছে ডাটা টাইপ। ভেরিয়েবলের আগে সবসময় ডাটা টাইপ ব্যবহার করতে হয়। কেন ব্যবহার করতে হয়, কারণ হচ্ছে যে আপনার যে মেমোরি সেল গুলো পার্ট করতে হয়, যে আসলে আপনি কতটুকু মেমোরি সেল আপনার প্রয়োজন, আপনি একটা ভ্যালু রাখবেন। মনে করেন যে এ, এটা হচ্ছে ভেরিয়েবল, এখানে একটা ভ্যালু রাখবেন, সেটা তো আপনি জানেন যে কত রাখবেন। যদি মনে হয় 10 রাখবেন, সো এই যে 10 এটা তো একটা ইন্টিজার ভ্যালু। অথবা আপনি একটা ক্যাপিটাল ক্যারেক্টার রাখবেন সি বা ডি, সো এটা তো হচ্ছে আপনি জানেন এটা সাইজ কত হবে। এখন যদি আপনি এটা ছোট সাইজের ভ্যালুটা যদি আপনি বড় সাইজে রাখেন, আপনি ক্যারেক্টার টাইপের ভ্যালু আপনি এখানে ডাবল রাখতে পারবেন, বড় সাইজ এটা। সো এখানে রাখলে কি হবে, এটা এখান থেকে এতটুকু জায়গা, কিন্তু যেটা আপনার এতটুকু জায়গাতে প্রয়োজন ছিল এটা যদি বড় জায়গায় রাখেন তাহলে কি আপনার মেমোরিটা কি ওয়েস্ট হইতেছে না, হচ্ছে কি হচ্ছে না? জি স্যার, মেমোরি ওয়েস্ট, জায়গা নষ্ট হচ্ছে। যখনই হচ্ছে যে মেমোরিতে জায়গা নষ্ট হয় তখনই হচ্ছে কম্পিউটারের বিভিন্ন সফটওয়্যার বাগ দেখা দেয়। বাগের মেন উদ্দেশ্য, মেন কারণ বলে হচ্ছে এরকম ডাটা টাইপ মিস ইউজের জন্য হচ্ছে কম্পিউটার বাগ তৈরি হয়, ঠিক আছে। মেমোরিতে কোনো অন্য ডাটা যখন ইনপুট হয়েছে তখনই বাগ গুলো দেখা দেয়। সো মেমোরি রেঞ্জ হচ্ছে যে আপনি প্রিসাইসলি ইউজ করলে বাগের কোনো প্রবলেম নাই। সো বাগ মেনলি হয় এই ডাটা টাইপ এবং ভেরিয়েবল থেকে, নট অনলি ভেরিয়েবল থেকে না, এই ডাটা টাইপের উপর, ঠিক আছে। ডাটা টাইপ থেকে বাগের তৈরি হয়, ঠিক আছে। ডাটা টাইপ খুবই ইম্পর্টেন্ট জিনিস। এটা কম্পিউটার সফটওয়্যার নষ্ট হয় শুধুমাত্র এই ডাটা টাইপের উপর ডিপেন্ড করে। যত রকমের বাগ হয় শুধুমাত্র হয় এই ডাটা টাইপের উপর ডিপেন্ড করে, বুঝতে পারছেন? সো প্রিসাইসলি আমাদের সবকিছু ইউজ করতে হবে। আমার কতটুকু ভ্যালু, রেঞ্জের ভ্যালু দরকার সেটা আমার বুঝতে হবে, ঠিক আছে। ওকে, সো দেখেন ক্যারেক্টার টাইপের ডাটা টাইপ, এখানে হচ্ছে যে আপনি এটা সাইজ হচ্ছে 1 বাইট। সো এইখানে যে কোনো ডাটা রাখেন শুধুমাত্র আপনার 1 বাইটে ডাটা রাখতে পারেন, শুধুমাত্র ক্যারেক্টার ডাটা রাখতে পারবেন। তারপর হচ্ছে ইন্টিজার শর্ট। সো ইন্টিজার শর্ট মানে হচ্ছে যে আপনার ছোট টাইপের যে 10, 20, 30, 40 এইগুলো দেখা যায় যে আমি রাখতেছি ইন্টিজারে, ঠিক আছে। ইন্টিজারে যেটা 4 বাইট বলতেছে, ঠিক আছে, 10, 20, 30, 40। আসলে 4 বাইট অনেক বড় রেঞ্জ, এখানে আরো বড় রেঞ্জের ভ্যালু যেমন হচ্ছে 1 লাখ, 2 লাখ এই টাইপের রেঞ্জের ভ্যালু গুলো সে রাখতে পারে, ঠিক আছে। বাট হচ্ছে যে এটা আমরা 10, 20, 30 এর সব থেকে বেস্ট অপশন হচ্ছে যে আপনি শর্ট ইন্টিজার এই ডাটা টাইপে যদি ইউজ করেন তাহলে হচ্ছে যে আপনার ইউজটা খুব ভালোভাবে হয়, আপনি খুব ভালোভাবে ইউজ করতেছেন ডাটা টাইপ গুলা। বাট হচ্ছে যে করার সময় যেটা আসে ইন্টিজার এটাই করি আমরা, কারণ এটা পরে দেখা যাচ্ছে এটা আসলে উচিত না, কারণ হচ্ছে ছোট রেঞ্জের ভ্যালুর জন্য আমি বড় রেঞ্জের টাইপ জায়গা ইউজ করতেছি। সো বেটার হয় যে শর্ট ইন্টিজার ইউজ করা, কারণ হচ্ছে এটা রেঞ্জটা ছোট, কারণ আপনার মেমোরিটা কম জায়গা নিবে। আপনার মেমোরিটা কম জায়গা নিলে কি হবে,
বেশি জায়গা থেকে যায়, যত বেশি মেমোরি যত কম ইউজ করবেন আপনার প্রোগ্রাম সফটওয়্যার তত বেশি ফাস্ট চলবে। ঠিক আছে, আপনার সবকিছু তো মেমোরির উপর ডিপেন্ড করে। মেমোরিতে আপনার জায়গা বেশি নিচ্ছেন, আপনার প্রত্যেকটা জিনিস চেক করতে হইতেছে, তার মানে কি আপনাকে কোনো কিছু আউটপুট দিতে গেলে তার চেকিংটা বেশি হইতেছে। চেকিংটা বেশি হলে আপনাকে আউটপুটটা তার চেক করতে 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 তারপর আসে, একটু স্লো হয়ে যায়। যত বেশি কম ইউজ করবেন আপনার কাজ তত ফাস্ট হবে, ভুল হওয়ার সম্ভাবনা তত বেশি হবে, এটা মনে রাখতে হবে। আর কম্পিউটার বা সফটওয়্যার যতগুলো প্রবলেম আছে সব কিন্তু প্রবলেম গুলো হয় এই মেমোরি থেকেই শুরু হয়। সো এটা একটা রিজন। তারপর হচ্ছে লং ইন্টিজার ও 4 বাইট, এটা দুটাই সেম মোটামুটি, কোনো ডিফারেন্স নাই। সো তারপর হচ্ছে বুলিয়ান। সো বুলিয়ান হচ্ছে একটা 1 বাইটের ডাটা টাইপ, এখানে শুধুমাত্র হচ্ছে ট্রু ফলস এই জিনিসগুলো ইউজ করা যায়। বুলিয়ান এটা হচ্ছে একটু অন্য ক্যাটাগরি ডাটা টাইপ, এখানে 10-20 দিয়ে রাখতে পারবেন না, এখানে শুধু আপনি হয়তো রাখতে পারবেন ট্রু অথবা ফলস অথবা 0 অথবা 1। 0 মান হচ্ছে ফলস এবং 1 মান হচ্ছে ট্রু। সো এখানে শুধু 0, 1 অথবা ট্রু ফলস এইগুলাই এই বুলিয়ান টাইপের যে ইয়েটা আছে, টাইপটা আছে, এখানে শুধু ট্রু ফলস অথবা হচ্ছে 0, 1 এই দুটা জিনিস রাখা যায়। তারপর হচ্ছে ফ্লোটিং নাম্বার। ফ্লোটিং মানে হচ্ছে শুধুমাত্র ফ্র্যাকশন ভ্যালু রাখতে পারবেন। সো এখানে শুধুমাত্র 4 টাইপ। ঠিক আছে, সো এখানে কিছু বলতেছে যে আপনার যে দশমিকের পর যে ডিজিটটা, এটা 6টা ডিজিট রাখা যায় বাই ডিফল্ট। এখানে 10টা ডিজিট, এখানেও 10টা ডিজিট, আরো বেশি 10টা থেকে আরো বেশি রাখা যায়, নট অনলি 10টা, মানে হচ্ছে কমপক্ষে 6টা রাখে, তারপর থেকে আরো বেশি রাখতে পারে। সো এটা হচ্ছে কমপক্ষে 10টা, যে বাই ডিফল্ট 10টা ভ্যালু রাখে তারপর থেকে আরো বেশি রাখতে পারে। এতে রেঞ্জ গুলো দেখেন 8 বাইট করে, তার মানে কি তাদের রেঞ্জটা আরো বড়। তারপর হচ্ছে লং ডাবল, এটা অনেকটা ইয়ার মতোই, এই ডাবলের মতো, এটা এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই সাধারণত। ওকে, তারপর হচ্ছে আরেকটা হচ্ছে হোয়াইট ক্যারেক্টার। সো ক্যারেক্টার তো আমরা দেখছিলাম একটা, এটা 1 বাইটের হোয়াইট ক্যারেক্টার, এটা একটু বড় বাইট। ঠিক আছে, এখানে আপনি একটা আরো কয়েকটা ক্যারেক্টারের ভ্যালু রাখতে পারবেন। ঠিক আছে, সো এটাকে হচ্ছে, এটা রেঞ্জ হচ্ছে 2 বাইট অথবা 4 বাইট। এই হচ্ছে মূলত ডাটা টাইপ। আমরা কমনলি ইউজ করি ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোট, এই টাইপের জিনিসগুলো হচ্ছে আমরা বেশ সাধারণত কাজ করি। সো ইন্টিজার হচ্ছে যে শুধুমাত্র হচ্ছে ইয়া নিয়ে কাজ করার জন্য, পূর্ণ সংখ্যার জন্য আমরা ইন্টিজার ভ্যালু ইউজ করি। ক্যারেক্টার হচ্ছে যে আমরা ABCD এই টাইপের লেটার, ক্যাপিটাল লেটার, স্মল লেটার গুলো ইউজ করার জন্য আমরা ক্যারেক্টার ইউজ করি। এবং হচ্ছে ফ্লোট, আমরা যদি কোনো ফ্র্যাকশন টাইপের কোনো ভ্যালু রাখতে চাই তখন আমরা এই টাইপের ডাটা টাইপ গুলা ইউজ করি। ওকে, সো এই গেল ডাটা টাইপ এবং হচ্ছে আমাদের ভেরিয়েবল নিয়ে। সো আপনাদের বলছি যে ভেরিয়েবল জাস্ট এ নেম। এখন হচ্ছে যে আমি তৈরি করি কিছু ভেরিয়েবল তৈরি করি আগে। সো প্রথম হচ্ছে ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোট। ঠিক আছে, সো আমি 3টা ক্যারেক্টার টাইপের ডাটা তৈরি করলাম। সেটা হচ্ছে ভেরিয়েবলের নাম যা আপনার যা ইচ্ছা তাই রাখতে পারবেন। ঠিক আছে, সো এখন আরেকটা জিনিস আছে। সো এটা হচ্ছে 1 বাইট, এটা হচ্ছে 2 বাইট, এটা হচ্ছে 4 বাইট, এটাও 4 বাইট। ঠিক আছে, সো এটা অনেক জায়গায় 2 বাইটও আছে, অনেক জায়গায় দেখবেন এটা 2 বাইটও দেওয়া আছে, 2 বা 4, সাধারণত এটা 4ই ধরা হয়, এটাও 4। ওকে, এখন কথা হচ্ছে আমরা 2 ধরে নিলাম, যদি আমরা শর্ট ইন্টিজার ইউজ করি, শর্ট ইন্টিজার। ঠিক আছে, শর্ট ইন্টিজার ধরলাম। সো এটা হচ্ছে 2 বাইট, এটা হচ্ছে 1 বাইট, এটা হচ্ছে 4 বাইট। ওকে, সো আপনি এই যে ক্যারেক্টার, এটা হচ্ছে 1 বাইট, এটা জায়গা নেয় 1 বাইট। সো এটা হচ্ছে 2 বাইট, এটা হচ্ছে 4 বাইট। এখন এখানে চিন্তা করেন যে আমাদের যদি এই যে শর্ট ইন্টিজার, এই জায়গায় মনে করেন যে একটা ভ্যালু নিলাম, একটা ভেরিয়েবল তৈরি করলাম শর্ট ইন্টিজার AB, এখানে হচ্ছে একটা ক্যারেক্টার রাখলাম, সো A। সো তারপর হচ্ছে এটা নিলাম B, শর্ট ইন্টিজার, এটা হচ্ছে C, এটা হচ্ছে A, এখানে রাখলাম 10। তো দেখেন আমার টাইপ গুলো দেখেন, ডাটা টাইপ কোনটার সাথে, ডাটা টাইপ অনুযায়ী আমার ভ্যালু গুলা কি ঠিক আছে। ক্যারেক্টার টাইপের ডাটা টাইপ নিলাম, এখানে রাখলাম 10, এখানে ইন্টিজার নিলাম, রাখলাম এখানে ক্যারেক্টার, এখানে ফ্লোটিং নিলাম, রাখলাম ইন্টিজার। সো এখানে কি কোনো প্রবলেম হবে? জি স্যার, অবশ্যই প্রবলেম হবে।
কোনটাতে প্রবলেম হবে? সবগুলাতে প্রবলেম হবে? স্যার জি স্যার সবগুলাতেই প্রবলেম হবে। আচ্ছা, আপনি বলছেন সবগুলাতেই প্রবলেম হবে। সবাই কি এটাই মনে করেন? জি স্যার, প্রবলেম হবে সবগুলাতেই স্যার। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন আমি একটু বলি। এটা হচ্ছে মনে করেন 1 লিটারের একটা, এখানে হচ্ছে যে এটা মনে করেন 1 লিটার, এটা 2 লিটার, এটা হচ্ছে 4 লিটার। এখন এই যে ইন্টিজার, এখানে হচ্ছে যে শর্ট ইন্টিজার, এখানে মানে আপনার টোটাল সর্বোচ্চ, এটা যে 2 লিটারের বোতল হয়, তাহলে আপনি এখানে সর্বোচ্চ কত লিটার বোতল পানি ঢালতে পারবেন? 2 লিটার, তাই না? এভারেজ নিতে পারবেন না না স্যার। স্যার। সো এই যে ক্যারেক্টার, এটা জায়গা কত? 1 লিটার না? জি স্যার। সো এটা আমি এখানে রাখছি, তো সমস্যা নাই তো। 1 লিটার জায়গা নিবে আর 1 লিটার খালি থাকবে, সমস্যা আছে? স্যার স্যার এটা তো টাইপ স্যার অন্যরকম স্যার। না, টাইপ সমস্যা হবে না, কারণ হচ্ছে টাইপের সমস্যাটা হয় রেঞ্জের উপর ডিপেন্ড করে। আপনি এটা কি লিখছেন? এ লিখছেন না? জি স্যার। এটাকে সে ইয়াতে কনভার্ট করে নিবে, আজকিতে কনভার্ট করবে। আজকে কনভার্ট করে সে যেই রেঞ্জে থাকে 65 মনে হয় ক্যাপিটাল এ, সো আপনাকে 65 দিবে, বুঝতে পারছেন? মানে আপনি রাখতে পারবেন। আচ্ছা আমরা দেখি, ঠিক আছে, আমি যে বলতেছি, এবং এটা একটু দেখি যে আসলে এটা হচ্ছে 1 বাইট, আপনি ভ্যালু দিয়েছেন কত বাইটের? 2 বাইটের, তাই না? 1 লিটারের বোতলে আপনি 2 লিটার ঢালতেছেন, তাহলে কি হবে? সে কি 2 লিটার নিতে পারবে? না স্যার। তার মানে কি 1 লিটার নষ্ট হয়ে যাবে না? এটাতে সমস্যা আছে। তার মানে কি যে বড় জায়গায় ছোট কিছু রাখলে সমস্যা নাই, কিন্তু ছোট জায়গায় বড় কিছু রাখলে সমস্যা। বুঝতে পেরেছি? জি স্যার। এটাই আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি যে আমার রেঞ্জটা বড়, সেই জায়গায় যে ছোট একটা ভ্যালু রাখি, সমস্যা আছে? না সমস্যা নাই। আপনি এখানে হচ্ছে যে সিতে 10 রাখছেন, সে যখন পিন দিবেন তখন আপনাকে 10 10 10 এটা দেখাই দিবে, কোনো সমস্যা নাই দেখানোর সময়। সো এটা যেমন দেখাচ্ছেন, এটা আপনার অনুযায়ী টাইপ করে কনভার্ট করে আপনাকে এটা ইকুইভ্যালেন্ট হচ্ছে যে 65 নাকি, হ্যাঁ 65 দেখায় দেয়, ঠিক আছে? তো আপনাকে ওই ভ্যালুটা রেঞ্জ এটা দেখাই দিবে, সমস্যা নাই। কিন্তু এটাতে সমস্যা আছে, কারণ হচ্ছে এটা জায়গা হচ্ছে 1 বাইট, আপনি জায়গা ভ্যালুটা রাখতেছেন 4 বাইট অথবা 2 বাইটের, তার মানে কি ছোট জায়গায় বড় জিনিস রাখতে গেলে কি হয়? নষ্ট হয়ে যায় না? আপনার সবসময় হচ্ছে রিয়েল লাইফের উদাহরণের সাথে মিলাবেন যে 1 লিটার বোতলে আমি যদি 2 লিটার পানি ঢালি, তাহলে কি হবে? 1 লিটার পর্যন্ত কি নিতে পারবে? সে কি 2 লিটার নিতে পারবে? আর না নিতে পারবে না। কিন্তু 4 লিটার বোতল বা ইয়াতে যদি আপনি 1 লিটার ঢালেন, সমস্যা আছে? 1 লিটার সে নিবে, বাকি 1 লিটার সে নিবে না, সমস্যা কি? খালি থাকবে। সো বড় জায়গায় ছোট কিছু রাখলে সমস্যা হয় না, কিন্তু ছোট জায়গায় বড় জিনিস রাখলে সমস্যা। বুঝতে পারছেন? এটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছিলাম। সো ডাটা টাইপ কি এবং ভেরিয়েবল কি বুঝতে পারছেন? এখন না বুঝলে একটু বলেন আমারে, বুঝছেন না বুঝেন নাই? ডাটা টাইপ কেন ইউজ করবো আমরা? বলেন আপনারা। যত বলবেন তত হচ্ছে মানুষরা শুনবে, যারা আমাদের ক্লাসে আছে সবাই শুনবে। আপনি বুঝলে, আপনি যখন বলবেন তারা শুনতেছে, তারাও কিছু হলেও বুঝবে এবং অনেকের কাছে ক্লিয়ার হবে। আপনারা কথা বলবেন, ঠিক আছে? যদি ভুলও হয় আমি যখন সংশোধন করে দিব, তখন কিন্তু আপনার ভুলটা আপনি আইডেন্টিফাই করে ফেলবেন। বা এটা করতে গেলে অনেকের হয়তো বা কোশ্চেন মনে থাকে, মুখে বলতে পারেন না, এরকম হয়, ঠিক আছে? যে কমিউনিটি সার্ভিসে বলবো কিনা ভাই এভাবে সবাইকে ছোট হয়ে যাবে, বুঝি নাই, এরকম না। ব্যাপারটা হচ্ছে আপনি যদি না বুঝেন, লসটা আপনার, আর কারো না। কেউ যদি আমার থেকে না বুঝে অন্যভাবে বুঝে, সে কিন্তু গেইনার, ঠিক আছে? যার যে প্রবলেম কি বুঝতেছি না, এটা যদি না বলেন তাহলে কখনোই কোনো সমস্যার সমাধান হবে না। এবং লজ্জা নিয়ে বসে থাকবেন, কোনো ক্লাসে কথা বলবেন না, সব থেকে বড় লসটা আপনারই হবে। কোন জায়গাটায় বুঝতেছেন না, এটা যখন পড়ায় তখনই বলা উচিত, ঠিক আছে? তখন না বললে কিন্তু সমস্যাই থেকে যাবে। তো প্রথমে হচ্ছে আমি বলেন যে ডাটা টাইপ কেন ব্যবহার করি, এটা বলেন। আপনারা যে বুঝছেন সেটাই আমারে বলেন। আমার রেঞ্জটা যদি স্পেসিফাই করে দিতে পারি, সেটা আমার সুবিধা হয় আর কি, মানে প্রোগ্রামের সুবিধা হয়, এটা একটা রিজন। আচ্ছা, আর কেউ বলবেন? ডিফারেন্ট কিছু থাকলে বলেন।
আপনারা কি বুঝছেন? এই যে কথা বলেন না কেন বুঝি না, প্রতি ক্লাসে এরকম কথা বলে না, শুধু আপনারা না, আমি এই যে অনলাইনে ক্লাস নিলে কথাই বলেন না। আমি কি নাম ধরে ডেকে ডেকে আপনাদের কথা বলে আপনারা যে বলি, আপনার নিজে থেকে বলতেছেন, এটা একটা নিজের তো একটা সাহস হয়, কমিউনিকেশন হয়, সবার সামনে কথা বলার একটা সাহস আসে, এটা তো একটা স্কিল। নিজে থেকে কথা বলছেন তো, অনেকে যেগুলো বসে আছে সেগুলো বলে, তার থেকে তো আপনি ভালো যে আপনি একটি সাহস করে বলতে পারছেন। তো কথা বলেন যে আপনারা কি বুঝছেন, বাকিরা কি বুঝছেন একটু বলেন। ডেটা টাইপটা স্যার খুব ইম্পর্টেন্ট, এটা এটা বুঝতে পারছি স্যার। ডেটা টাইপ ইম্পর্টেন্ট, এটা ঠিক আছে, কিন্তু ডেটা টাইপ জিনিসটা কি, কেন ব্যবহার করা হয়, কিসের জন্য ইম্পর্টেন্ট, সেটাও বোঝা লাগবে। ঠিক আছে, এটা একটু দেখেন, পরে ক্লিয়ার হয় কিনা আমাকে জানেন। আর কেউ আছেন যে বুঝছেন? আচ্ছা, এখন হচ্ছে বুঝতে পারলো যে আমি আসলে কি ইনপুট দিচ্ছি বা কি নিচ্ছি। আচ্ছা, প্রথমে হচ্ছে ডেটা টাইপ। ঠিক আছে, আমরা তো দেখলাম যে আমাদের অনেক রকমের ডেটা টাইপ আছে, তাই না? ইন্টিজার আছে, ফ্লোট আছে, ক্যারেক্টার আছে, এটা হচ্ছে বেসিক এই তিনটা। সো এই তিনটা নিয়ে কাজ করি যে এই টাইপের মেমরি আমাদের ডেটা টাইপ আছে। সো এদের কিছু মেমরি সাইজও আছে, তাই না? যে কোনটা 1/2 বা 4/4। এখন হচ্ছে মেমরি তো অনেক বড়, র্যাম তো অনেক বড়, 2GB 4GB 8GB 16GB 32GB। ঠিক আছে, এখন মেমোরিতে হচ্ছে আপনি যত প্রিসাইসলি ইউজ করতে পারবেন আপনার ততই ভালো। সো এখন হচ্ছে যে আপনি একটা মেমোরিতে কোন ডাটা স্টোর করবেন, মেমোরিতে আসলে ডাটা স্টোর করা হয়। এখন আপনি কি ডাটা স্টোর করবেন সেটা স্পেসিফাই করে দেয় ডাটা টাইপ। আপনি যে 10 এই ভ্যালুটা আপনি সেভ করতে চান, আমি যে বললাম যে একটা ভ্যালু এটা পজিটিভ, নেগেটিভ নাকি জিরো, ঠিক আছে, 10 20 -10, এই যে একটা ভ্যালু আপনারা রাখতেছেন, এটা কি ইন্টিজার নাকি ফ্লোট টাইপের ভ্যালু? ইন্টিজার টাইপের না? তো 10 তো ইন্টিজার, জি স্যার, ইন্টিজার টাইপের। তো তখন আপনার ডাটা টাইপটা কি হবে? ইন্টিজার। আপনি জানেন যে আপনি কোন ভ্যালুটা নিয়ে কাজ করবেন, তখন হচ্ছে আপনি একটা ইন্টিজার টাইপ ডাটা টাইপ নেবেন আপনার সেই মেমোরিতে সেই ভ্যালুটা রাখার জন্য। তার মানে হচ্ছে যে আপনার মেমোরিতে কোন ভ্যালু, আপনি যদি কোনো ভ্যালু রাখতে চান তখন হচ্ছে আপনার দুইটা জিনিস দরকার, একটা হচ্ছে ডেটা টাইপ, একটা হচ্ছে ভেরিয়েবল। ঠিক আছে, ভেরিয়েবল এবং ডেটা টাইপ। ডেটা টাইপ আপনাকে বলে দেয় যে আপনার মেমোরি সেলে কতটুকু জায়গা আপনার প্রয়োজন, এবং আর হচ্ছে ভেরিয়েবল হচ্ছে যে আপনি তো আপনার ভ্যালুটা তো মেমোরি একটা পোর্শনে রাখতেছেন, একটা জায়গাতে রাখতেছেন। এখন সেই জায়গা থেকে আপনার মেমোরি তো অনেক বড়, ঠিক আছে, এখন এই সেই বড় জায়গা যদি আপনি ডাটা চান, আমার এখন হচ্ছে একটা ভ্যালু দরকার। তো তার যদি সেই ডাটা নিয়ে আসতে হয়, তার তো সেই যদি নাম জানা না থাকে, এখন মনে করে যে আপনাদের ক্লাসে 32 জনই আছেন, ঠিক আছে, 22 জন আছেন, আমি যদি কাউকে ডাকতে চাই, ঠিক আছে, আমি তার নাম জানি, আমি একজনকে খুঁজতেছি কিন্তু আমি তার নাম জানি না, তখন কি করতে হবে? আমার 1 by 1 প্রত্যেক জনের চেহারা দেখতে হবে না? আমি চেহারা চিনি কিন্তু নাম জানি না, প্রত্যেক জনকে দেখতে হবে কিনা? সো এটাও সেম, বাট আমার যে নামটা জানা থাকে, আমি ডিরেক্টলি তার নাম ধরে ডাকলে সেটা আইডেন্টিফাই হয়ে বুঝবে না আমি কাকে ডাকতেছি বা আমি কাকে নাম ধরে ডাকতেছি, সেও বুঝে গেল, এবং যাকে ডাকতেছি তাকে আমার আইডেন্টিফাই করা সোজা হয়ে গেল না? সো ভেরিয়েবলটা হচ্ছে ওইরকম যে আপনার মেমোরিতে যে একটা সেলের জায়গা রাখতেছেন, ওই সেলের একটা নাম দেওয়া হয়, ঠিক আছে, ওই সেলের নামটাই হচ্ছে এই ভেরিয়েবল। যখন এই যে আপনার এই যে একটা ক্যারেক্টার দিলেন, ক্যারেক্টার মানে কি, আপনার মেমোরি সেলে কিন্তু 1 বাইট একটা জায়গা তৈরি করে ফেলছে, এই ক্যারেক্টার পাইলে একটা জায়গা তৈরি করে ফেলছে, তারপর সেইখানে মেমোরি সেলে হচ্ছে এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা হচ্ছে সেই জায়গাটা রাখে এবং সেই জায়গাটার নাম দেয় এ। সো নাম ভেরিয়েবল হচ্ছে যে মেমোরি সেলের একটা নাম। সো কোন মেমোরি সেলে কি নাম, যখন আপনি প্রিন্টএফে এ দিবেন, সে সব বুঝে যে মেমোরি যে এ পোর্শন যে জায়গাটার নাম আছে, ওই জায়গার যে ভ্যালুটা আছে সেটা আমি খুঁজতেছি, তখন সে ডিরেক্টলি আপনাকে এ দেখায় দেয়। বুঝতে পারছেন যে ভ্যারিয়েবলটা কেন প্রয়োজন? এখন একটু বলেন যে আপনারা বুঝছেন নাকি বুঝেন নাই? বুঝতে পারছি স্যার, সবাই বুঝেছেন? 22 জনে 22 জন।
আচ্ছা রাকিব যে বলছিলেন যে ইম্পর্টেন্ট বুঝছেন, কেন ইম্পর্টেন্ট সেটা বুঝছেন? জি রাকিব স্যার, হোসেন? জি স্যার, জি। তো ডাটা টাইপ এবং হচ্ছে ভেরিয়েবল দুইটাই দরকার। ভেরিয়েবলটা সবসময় আবার কি হতে হবে, ইউনিক হতে হবে। সেম নামে দুইটা নাম হলে কনফিউশন। কম্পিউটার আবার এত স্মার্ট না, আপনি হচ্ছে যে এটা তো বুঝছেন যে কম্পিউটার যে যত অনেক হাজার হাজার কাজ করতে পারো তাও এটা স্মার্ট না। কারণ কি, সে দুইটা নাম সেম পাইলে সে কনফিউজড হয়ে যায়, ইরো দিয়ে দেয়। আপনি কি দুজনের নাম তিনজনের নাম এক হলে কখনো কনফিউজড হবো না স্যার। তার মানে কি কম্পিউটার কি খুব বোকা না? সে দুইটা নাম একদম দেখলে প্রবলেম ফেস করে। সো হিউম্যানরা করেন না, এটা হচ্ছে হিউম্যান ব্রেনের সাথে কোনো কিছুর তুলনা হয় না। ওকে, সো এটা হচ্ছে কথা যে ভেরিয়েবল ইউনিক হতে হবে। এক নামে দুইটা ভেরিয়েবলের নাম সেম হলে আপনাকে একটা এরর দিবে। সো ওই স্লাইডটা একটু পড়ে, স্লাইডে রুলস গুলো দেওয়া আছে, এগুলো দেখলে আপনারা বুঝবেন। আরো কিছু রুলস আছে যে কি করলে কিভাবে হবে। ওকে, সো এই হচ্ছে ডাটা টাইপ হচ্ছে আমরা ব্যবহার করি মেমোরি সেলে কতটুকু জায়গা আমাদের দরকার সেটা আইডেন্টিফাই করে, এবং হচ্ছে সেই মেমোরিতে আমরা কি নাম দিব পরবর্তীতে সেই ভ্যালুটা খুঁজে নিয়ে আসার জন্য আমরা হচ্ছে এই টাইপের ভেরিয়েবল গুলো ইউজ করি। সো কোনো মেমোরিতে কোনো ভ্যালু রাখার জন্য ডাটা টাইপ এবং ভেরিয়েবল এর প্রয়োজনীয়তা অনেক অপরিহার্য, যেটাকে আমরা বলি খুবই সিগনিফিকেন্ট একটা গুরুত্বপূর্ণ দুইটা টার্ম, ভেরিয়েবল এবং হচ্ছে ডাটা টাইপ। সো এই জিনিসগুলো আমাদের সবসময় লাগবে, সবসময় ব্যবহার করতে হবে। সো এখন হচ্ছে যে আমরা হচ্ছে এটা করাতে হচ্ছে আমরা মেমোরিতে কোনো ভ্যালু ডিরেক্টলি আমরা রেখে দিলাম। সো এই যে এখন হচ্ছে ডাটা যদি রিট্রিভ করতে চাই, মেমোরি থেকে ডাটা যদি দেখতে চাই তাহলে কিভাবে দেখবো? ডাটা দেখতে চাই হচ্ছে আমরা প্রিন্ট এফ ইউজ করি, প্রিন্ট ফাংশন। সো প্রিন্ট এফ ফাংশন আমরা মেমোরি থেকে কোনো ডাটা দেখার জন্য হচ্ছে আমরা এরকম প্রিন্ট এফ ফাংশন ব্যবহার করি, ঠিক আছে? সো এখন হচ্ছে যদি আপনি কি টাইপের ডাটা দেখতে চান, ঠিক আছে, এটাও একটা কারণ আছে। যদি আপনি ইন্টিজার টাইপের ডাটা দেখতে চান, এটাকে আমরা বলি ডেসিমাল। সো ডেসিমাল হলে আমরা যে পার্সেন্টেজ ডিডি, ডেসিমাল হচ্ছে 10টা ভ্যালু 0 থেকে 9 পর্যন্ত, এটা হচ্ছে ডেসিমাল, ঠিক আছে? সো আমরা যে ডেসিমাল ভ্যালু দেখতে চাই, এটা মানে হচ্ছে ডেসিমাল ভ্যালু বোঝাচ্ছে। সো এখানে যদি আমরা ডিরেক্টলি বি দিয়ে দিই তাহলে আপনাকে বি ভ্যালুটা দেখাবে। ওকে, সো তারপর হচ্ছে যদি এখন আপনি দেখতে চান যে প্রিন্টএফ এ, সেটা নিয়ে এসে কপি করে। ওকে, এখন যদি আপনি ক্যারেক্টার টাইপের ভ্যালু দেখতে চান, সো এটা ক্যারেক্টার, সো এটা হবে সি। সো এখন কোন টাইপ ভ্যালুটা দেখবেন? ক্যারেক্টার টাইপের সি ভ্যালু হচ্ছে এ, সো এখানে আপনি এ দিয়ে দিবেন। সো এটা হচ্ছে ফ্র্যাকশন। সো ফ্র্যাকশন কে আমরা দেখি ফ্লোট, যেহেতু আমরা এটাকে এফ দিয়ে ইয়া করা হয়। ওকে, সো আমরা এখন রান দিই, ঠিক আছে, দেখি রান করলে কি হয়। সো কোনো কিছু আমরা আউটপুট দেখতে গেলে আমরা হচ্ছে প্রিন্টএফ ইউজ করি, ঠিক আছে? ঠিক আছে, দেখতে পাচ্ছি সব? ওকে, এখানে একটা মজার জিনিস দেখেন, ফ্র্যাকশনের পর আমরা সবসময় কি নেই, 6টা ডিজিট নেই। সো এই জায়গায় আমরা 55 নিলাম, কিন্তু এখানে দেখেন 4999। সো আমরা তো এটা জানি যে এই যে এটা পরের ডিজিট যদি কখনো 5 বা 5-এর উপর হয়, তখন আমরা আগেরটাকে যদি আমরা বাদ দিয়েছি এখানে 5 দিতে পারি, তাই না? সো এটা ওইভাবেই লিখছে। সো আপনি যদি ডিরেক্টলি আবার এখানে ডট এফ দিয়ে দেন, ডট 2 দিয়ে দেন, তখন আপনাকে 2টা ডিজিট দেখাবে, ঠিক আছে? সো আপনাকে তখন এটাই দেখাচ্ছে, ঠিক আছে? সো এটা হচ্ছে একটা কথা। সো এখন হচ্ছে আমরা একটু স্ক্যানারটা দেখি। প্রিন্টএফটা হচ্ছে কোনো কিছু আউটপুট দেখার জন্য, বাট স্ক্যানএফ হচ্ছে যে কোনো কিছু যদি আপনি ডাটা আমরা ডিরেক্টলি এখানে রেখে দিছি, এটা হচ্ছে যে আপনার ডিরেক্টলি এখানে এখন রাখবেন না, যখন আপনার প্রোগ্রামটা রান হবে। অনেক সময় দেখা যায় না যে আমরা ইনপুট কম্পিউটার থেকে নিই। সো কোনো কিছু ইনপুট যদি আপনার কম্পিউটারের মাধ্যমে নিতে চান, তখন ওইভাবে নেওয়া যায়, ঠিক আছে? তো প্রথম হচ্ছে যে ইনপুটটা হচ্ছে যদি কোনো কিছু ইনপুট আপনি পরবর্তীতে প্রোগ্রাম রান হওয়ার পর নিতে চান, তখন এখানে আপনি ভ্যালু দিতে পারবেন না, শুধু আপনার কি করতে হবে, ভেরিয়েবল গুলা তৈরি করে রাখতে হবে। সো তারপর হচ্ছে আপনার এগুলা আপনার বলতে হবে যে আপনি এগুলো স্ক্যানএফ নেবেন। সো আমরা হচ্ছে এখানে ভেরিয়েবল তৈরি করে রাখছি, ডাটা টাইপও তৈরি করা আছে, বাট হচ্ছে আমরা ভ্যালুটা জানি না। সো এই ভ্যালু গুলো আমরা যখন নিব, মানে ইনপুটটা যখন নিব, তখন হচ্ছে যে এইভাবে যদি আমরা ইনপুট নিতে চাই, তখন হচ্ছে আমরা স্ক্যানএফ ইউজ করি।
ঠিক আছে। সো স্ক্যানএফ এ হচ্ছে সেম, এখানে যেভাবে এটাই সেভাবে যে আপনি যদি প্রথমে ক্যারেক্টার টাইপের ভ্যালু নিতে চান স্ক্যানএফ, তো আপনার হচ্ছে প্রথম ক্যারেক্টার সি এবং তারপর হচ্ছে যেটা বলছিলাম একটা অ্যাড্রেস থাকে, এর জন্য হচ্ছে আমরা এটা এই জায়গায় শুধু পার্সেন্টেজ এন দিতে হয়, এন সাইনটা দিলে বুঝা যায় এটা হচ্ছে স্ক্যানএফ এর যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসে এই জায়গাটা নিয়ে যায়, ভ্যালুটা নিয়ে যায়। ওকে, সো এটা হচ্ছে ডি, তারপর এটা হচ্ছে এফ, এটা বি, সি। ওকে, সো এখন যখন আপনি এটা রান করবেন তখন দেখবেন যে আপনার কিছু দেখাইতেছে না, এভাবে একটা আসতেছে যাইতেছে আসতে যাচ্ছে, এটা মানে বোঝায় যে আপনার কাছে কোনো ইনপুট চাইতেছে। সো প্রথম আপনি ইনপুট দেবেন ক্যারেক্টার, সো ক্যারেক্টার যদি হয় আপনি সাপোজ আমি ডি ইনপুট নিলাম, তারপর আপনাকে ইন্টার নিবে, তারপর দেখেন তারপর হচ্ছে আবার একটা আসতেছে যাইতেছে, কার্সরটা যাচ্ছে এবং আসতেছে, সো এটা মানে হচ্ছে আপনার কাছে আরেকটা ইনপুট চাচ্ছে। ঠিক আছে, যে আরেকটা ইনপুট চায় তখন হচ্ছে এটা ডেসিমাল টাইপ, সো আপনাকে এটা আপনি এটা 20 দেন বা 50 দেন আপনার ব্যাপার। তারপর হচ্ছে একটা ফ্লোটিং পয়েন্ট চাইতেছে 55.90, সো তারপর ইন্টার দেন, এই যে দেখেন তারপর আপনি যেই সকল ভ্যালু গুলো ইন্টার দিচ্ছেন আপনাকে কিন্তু সেইগুলোই দেখাইছে, বুঝতে পারছেন? সো প্রথমে যেগুলো ইনপুট দিচ্ছেন এইভাবেই আপনাকে তাই দেখাইছে। সো এটা সুবিধা কি? সুবিধা হচ্ছে যে আপনার প্রোগ্রামটা রান করলে আপনার যখন ইচ্ছে তখনই হচ্ছে আপনি ভ্যালু চেঞ্জ করে আপনি চেক করতে পারতেছেন। বাট আগে যেভাবে ছিল এখানে কিন্তু ভ্যালুটা ফিক্সড, আপনি যখন প্রোগ্রামটা রান করতে তখনই এটা হচ্ছে যে চেঞ্জ করা হতো না, বাট যা ফিক্সড করা ছিল তাই আপনাকে হতো। বাট যখন এভাবে দিবেন আপনার যখন যেটা ইচ্ছা আপনি কিন্তু সেই ভ্যালুটাই ইনপুট দিতে পারতেছেন। সো এটা একটা সুবিধা, এছাড়া কোনো সুবিধা নাই। সো আরেকটু সুন্দর করি আমরা যে আসলে ইনপুটের ক্ষেত্রে বুঝতেছি না যে আসলে কি ইনপুট চাচ্ছি আমরা। সো আমরা যদি এখানে বলে দিই, যদি ইনস্ট্রাকশন দিয়ে দিই ইন্টারের ক্যারেক্টার, ইন্টার ক্যারেক্টার ভ্যালু, ঠিক আছে। যদি আমরা এইভাবে ইনস্ট্রাকশনটা দিয়ে দিই তাহলে কিন্তু ইনপুট দিতে একটু সুবিধা। সো তারপর সে ইনপুট নিবে, তারপর বলে দিলাম ইন্টারে ইন্টিজার ভ্যালু, আমরা দিলাম ইন্টারে ফ্লোট ভ্যালু। ঠিক আছে, এখন আমরা রান দিই, দেখেন একটু ডাইনামিক হয়ে গেল। আপনাকে এখানে বলেই দিয়েছে যে কি করতে হবে, এখানে একটা ভ্যালু চাইতেছে ইন্টারে ক্যারেক্টার ভ্যালু, আপনি বুঝতেছেন যে ক্যারেক্টার দিতে হবে, হয়ে গেল। আপনি বুঝতেছেন যে এখানে কি দিতে হবে, আপনি ক্যারেক্টার ভ্যালু কে ইনপুট দিলেন, আপনি এখানে কি দিচ্ছে আবার বলে দিচ্ছেন যে ইন্টার ইন্টিজার ভ্যালু। আচ্ছা, এটা একটু গ্যাপ থাকলে মনে হয় ভালো, তাহলে আপনাদের জন্য দেখতে সুন্দর হবে। ঠিক আছে, ওকে। সো আপনাকে বলতেছে যে ইন্টার ক্যারেক্টার ভ্যালু, সো আপনি একটা ক্যারেক্টার ভ্যালু ইনপুট দিলেন, ঠিক আছে, কে। ওকে, তারপর বলছে আপনাকে ইন্টারে ইন্টিজার ভ্যালু, 80 নিলাম। তারপর ইন্টারে ফ্লোট ভ্যালু, ফ্লোট বানান ভুল আছে, এটা ঠিক করে নিন, 80, ঠিক আছে। তারপর আমি ইন্টার দিলাম, সো দেখেন যা ইনপুট চাইলাম তাই আমাকে দেখাইছে। সো এইভাবে আপনারা চাইলে ডাইনামিক করতে পারেন, আবার ডিরেক্টলি এভাবে ভ্যালু গুলো ডিরেক্টলি ইনপুটও দিয়ে দিতে পারেন। ঠিক আছে, সো আমি এটা দিয়ে দিব। তারপর হচ্ছে আচ্ছা নয়েজ হলে, যার নয়েজ হচ্ছে এটা মিউট করে দেন। সো এই হচ্ছে যে আমাদের প্রবলেম সলভ। সো এখানে একটু ডাইনামিক করতে পারেন, একটু সৌন্দর্য করতে পারেন, যে ডেসিমাল ইকুয়াল টু এইভাবে লিখতে পারেন যে ইন্টিজার ইজ ইকুয়াল টু এত, ফ্লোট। সো তারপর হচ্ছে পার্সেন্টেজ স্ল্যাশ এন দেন, স্ল্যাশের মানে হচ্ছে নিউ লাইন তৈরি করা। সো আমরা হচ্ছে প্রত্যেকটা লাইনে নিউ লাইন তৈরি করে দিচ্ছি। সো এখন একটু ভালো হবে যখন প্রোগ্রামটা রান করবেন। সো এখানে দিলেন L 5 1.02, সো দিস আর 5 ক্যারেক্টার 5 5। সো যা দিচ্ছেন এইভাবে আপনাকে দেখাই দিচ্ছি। সো এটা একটু ডাইনামিক। সো এইভাবে আপনারা চাইলে
করতে পারেন। তো এই হচ্ছে ব্যাপার। তো এতটুকু পর্যন্ত কি সবাই বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। তো আজকে এতটুকুই আপনাদের থাকলো। আপনারা বাসায় শুধুমাত্র এই যে আমি যেগুলো দেখাইলাম, যদি ভেরিয়েবল এবং ফ্লোট এগুলো নিয়ে প্র্যাকটিস করেন, এগুলো কিভাবে চেঞ্জ করা যায়, স্ক্যানএফ, প্রিন্টএফ, এই এখানে 4টা জিনিস দেখানো আছে, স্ক্যানএফ, প্রিন্টএফ, ইন্টিজার, ডাটা এবং ভেরিয়েবল। এই 4টা জিনিস প্র্যাকটিস করেন। এই প্র্যাকটিস করলে অনেক উপকার হবে পরের ক্লাসের ক্ষেত্রে, আমার জন্য, আপনাদের জন্য। সো এটা আমি আজকে আপনাদেরকে দিয়ে দিচ্ছি, যে স্লাইড গুলো দেখাইতেছি সেই স্লাইড গুলো আপনারা দেখেন, এবং পাশাপাশি এখানে আরেকটা স্লাইড আপনাদেরকে দিব, এটা একটু দেখবেন। আচ্ছা, এটা অ্যাসাইনমেন্ট দেখাইতেছি কেন, অপারেটর, এই যে এটা, এই জিনিসটা একটু দেখবেন, ঠিক আছে? এটা তো সবাই জানে, প্লাস মাইনাস, গুণ ভাগ, এটা মানে কি, মডুলাস, মডুলাস দিয়ে কি হয় সেটা একটু দেখবেন, প্লাস প্লাস মানে কি, মাইনাস মাইনাস মানে কি, এই জিনিসগুলো দেখবেন। তারপর দুইটা ইকুয়াল টু সেম মানে কি, এটা হচ্ছে যে নট ইকুয়াল টু মানে কি, এটা হচ্ছে গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন, ইকুয়াল, এইগুলো মানে কি বোঝানো হয়, এই অপারেটর গুলো কি জিনিস সেগুলো একটু একটু সবাই দেখবেন, ঠিক আছে? এগুলো দরকার হবে নেক্সট ক্লাসে, সো আপনারা সবাই এগুলো পড়বেন, ঠিক আছে? সো আজকে আমি আপনাদেরকে এগুলো ভিডিও সহ যেগুলো নেসেসারি স্লাইড, এগুলো আমি সবগুলো একসাথে আপলোড করে দিব। তো আপনাকে বাসায় একটু পড়তে হবে, ঠিক আছে? না পড়লে ক্লিয়ার হবে না। আপনারা যা ডে ব্যাচের আছেন তাদের তো অনেক সময় আপনারা জব করতেছেন না, তো আর এগুলো আপনারা আগেও দেখছেন, আইসিটি তে এগুলো আপনাদেরকে পড়ানো হয়েছে। সো সেই ক্ষেত্রে আপনাদের জন্য আমি ভাবছিলাম যে আপনাদেরকে পড়ায় হয়তো ভালো লাগবে, কারণ আপনারা একটু ফাস্ট থাকবেন, অ্যাডভান্স হবেন। কিন্তু আসলে এটা উল্টা, আপনারা তো মানে তত অ্যাডভান্স না যতটা অ্যাডভান্স আমি ভাবছিলাম। যে প্রোগ্রামিং ক্ষেত্রে যেহেতু এগুলো আইসিটি ছিল, আইসিটি বই তো আমি দেখছি যে এখানে সি প্রোগ্রামিং এ মোটামুটি অনেকটুকু মোটামুটি 80% না হলেও 70% ওরা কভার করছে আইসিটি বইটাতে। তো ওই তুলনায় আপনাদের অবস্থা আসলে ওইরকম ভালো মনে হয়নি আমার কাছে। অনেকটা ভালো ছিল, বাট ম্যাক্সিমাম আপনাদের কোনো ভালো পারফরমেন্স ছিল না। সো যেহেতু পারফরমেন্স ভালো না, আর এখানেও শিখার একটা জায়গা আছে, সো আপনারা এখন থেকে একটু শিখেন, একটু সময় নিয়ে বাসায় 1 উইক একটা জিনিস ভালো মতো দেখলে, অনেক বেসিক হতে পারে যে আপনাদের, আমি সবসময় বলি যে আমার পড়া আপনার ভালো নাই লাগতে পারে, ঠিক আছে? আমার পড়া ভালো না লাগতে পারে, আমার পড়া আপনারা বুঝতে নাই পারেন, সেই ক্ষেত্রে কি চুপ থাকলে কি এটার কোনো সমাধান? এটা কোনো সমাধান নাই। সমাধানটা হচ্ছে আপনাদের আমাকে বলতে হবে যে এই জায়গাটা বুঝি নাই, তাও যদি আমি বুঝাইতে ব্যর্থ হই, পারতেছি না, সেই ক্ষেত্রে আপনাদের তো গুগল আছে, অনেক টিউটোরিয়াল আছে, অনেক ভালো ভালো যারা অভিজ্ঞ এক্সপার্ট তারা টিউটোরিয়াল বানায় রাখছে, ঠিক আছে? তাদেরটা দেখেন। আমারটা পড়তে হবে এমন কোনো নেসেসারি না। এই যে আমি ভিডিও দিতেছি, আপনি আমার ভিডিও যে ভালো না লাগে আরেকজনের ভিডিও দেখেন, সমস্যা নাই। কিন্তু সমস্যাটা হবে তখন যখন আপনারা ট্রাই করবেন না শিখার। সো এটা একটু মাথায় রাখবেন যে শিখতে হবে, ঠিক আছে? আপনাদের পারফরমেন্স আসলে ওইরকম ভালো ভাবছিলাম, ততটা ভালো না। কেন ভালো না? এটা যদি আপনারা পার্সেন্টেজ রেশিও করেন তাহলে দেখবেন যে 33% হচ্ছে যে আজকে কিছুটা করতে পারছেন, আর 66% হচ্ছে যে কিছু করেন নাই। তার মানে কি যে অর্ধেকের থেকেও বেশি পার্সেন্টেজ হচ্ছে যে কিছুই পারেন নাই। সো সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু এটা আসলে ডিসঅ্যাডভান্টেজ, আপনারা অ্যাডভান্স হতে পারেন না। আমি যতটা অ্যাডভান্স ভাবছিলাম অ্যাডভান্স হন নাই। সো অ্যাডভান্স যদি না হন, আমি অ্যাডভান্স হতে পারতেছি না, আমি কিন্তু ফার্স্ট যাইতে পারতেছি না। আপনারা যদি আজকে আমাকে যদি না বলতেন যে আসলে আপনাদের ডাটা টাইপের দরকার নাই, তাহলে কিন্তু আমি কন্ডিশনাল এক্সপ্রেশন দিয়ে শুরু করে দিতাম। এটা শুরু হয়ে গেলে আপনাদেরকে প্র্যাকটিস করাইতাম নেক্সট ক্লাসে, তারপর আরেকটা টপিকস পড়াতে পারতাম। মানে এখানে কিন্তু একটা ক্লাস আবার কি হয়ে গেল, নষ্ট হয়ে গেল। তো আপনারা কিন্তু চাইলে আপনাদের যে এই যে এতটা দিন প্রবলেম আপনার বন্ধ ছিল লাস্ট সেমিস্টার থেকে এখন পর্যন্ত, যে আপনারা অনেক টাইম পাইছেন, টাইমটা আপনারা ইউটিলাইজ করেন নাই,
আপনারা নষ্ট করছেন। সো এটা উচিত হয়নি আপনাদের। সো এখন একদম শেষ দিকে যে এখন আর এটা আপনারা হচ্ছে যে সময়টা নষ্ট করেন না। এখন সময় নষ্ট করলে আর সময় পাবেন না। এই কোর্স চলে গেলে এই কোর্স নিয়ে আর পড়তে পারবেন না। আর এটার উপর ডিপেন্ড করে কিন্তু আদার সব ল্যাঙ্গুয়েজ গুলা, এবং সব ল্যাঙ্গুয়েজেরই বেসিক যেগুলা সেই জায়গায় ভেরিয়েবল আছে, সেই জায়গায় ডাটা টাইপ আছে, সেই জায়গায় কন্ডিশনাল এক্সপ্রেশন আছে, সেই জায়গায় লুপ আছে, সেই জায়গায় স্ট্রিং আছে, সেই জায়গায় হচ্ছে যে সবকিছুই সেম। ঠিক আছে, শুধু হচ্ছে যে হয়তো পারে যে লেখার ধরন আলাদা, বাট এই সব বেসিক যেই আইডিয়া সব জায়গায় এটা সেম। সো আপনারা একটু ভালোভাবে একটু পড়েন, ঠিক আছে? এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আমার যে আপনারা একটু ভালোভাবে পড়েন। আর আপনারা নিজে থেকে কোশ্চেন না করলে আমি তো এইভাবে খোঁচায় কোশ্চেন বের করতে পারবো না। আপনাদের নিজে থেকে কোশ্চেন করতে হবে। আপনাদের যেটা সমস্যা আমার সাথে যদি আপনারা শেয়ার না করেন আমি বুঝবো কিভাবে? এমন হতে পারে আমার পড়া হচ্ছে না, বা আমি ভুল বলতেছি, বা আপনারা আমার থেকে বেশি জানেন, তো শেয়ার করতে হবে, তাই না? ওকে, ঠিক আছে সবাই। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি আমি, অ্যাটেন্ডেন্সটা দেন। অ্যাটেন্ডেন্সের জন্য ক্লাসে আসাটা দরকার নাই। যদি ক্লাসে আসলে শিখতে চান সেই জন্য ক্লাসে আসেন। অ্যাটেন্ডেন্সটা আপনাদের তো মার্ক এমন দেওয়া হয়, এমন পাওয়া যান। সো ক্লাসে আসেন যাতে আপনাদের নিজের জন্য ভালো হয়। পড়ার জন্য আসবেন, ঠিক আছে? শেখার জন্য আসবেন, শুধুমাত্র হচ্ছে অ্যাটেন্ডেন্স এটার জন্য আসবেন না। অ্যাটেন্ডেন্স তো আপনাদের মার্ক এগুলো তো আসলে এই যে অনলাইন ক্লাস, যতদিন অনলাইন ক্লাস আপনাদের মার্কিং ভালোই হবে, ঠিক আছে? বাট হচ্ছে যে আপনাদের কিন্তু পড়াশোনাটা কিন্তু অনলাইনেই সব থেকে হার্ড আমার কাছে যা মনে হয়। সো এই হার্ড জায়গা যদি নিজে না বুঝেন, কেউ কিন্তু আপনাকে বলবে না যে পড়তেছেন না কেন। আর এই স্টেজে আসলে ওইরকম বলা জায়গাও না। আপনারা এনাফ ম্যাচিওর, আপনারা সবাই আমার থেকে মোটামুটি খারাপ বোঝেন না, ভালোই বুঝেন। এই যে সে কোনো কিছু বলা লাগবে না। আর পড়ার কথা আমার বলা উচিত না। আপনাদের এত বড় আপনাদেরকে এখন কে পড়েন না কেন এইগুলা বললে তো আর পড়ানোর বয়স আর নাই। সো এটা আপনাদের নিজেদের যদি ভালো লাগে পড়বেন, এরপর থেকে আমি বলবো না, আমি শুধু আমি পড়ায় যাবো। তারপর যদি আপনাদের মনে হয় যে পড়া উচিত পড়বেন, আর যদি মনে হয় না দরকার নাই পড়বেন না। স্যার মনিরুজ্জামান। হ্যাঁ জি বলেন। ও সরি স্যার, আমি ভাবছি অ্যাটেন্ডেন্স শেষ হয়ে গেছে। আচ্ছা, নাই আপনি তাই ভাবছেন। ওকে, অ্যাটেন্ডেন্স নেন। গোলাম কুদ্দুস শেখ আছেন? হাসিব মুনিম আদিব, আশিক রহমান রাব্বি, প্রেজেন্ট স্যার। তারপর ইস্তিয়াক আহমেদ, প্রেজেন্ট স্যার। রবিউল আলম, প্রেজেন্ট স্যার। খায়রুজ্জামান, জি স্যার। ইমরুল হাসান। ইমরুল হাসান ক্লাস করছে, এখন নেটে সমস্যা আছে এর জন্য বের হয়ে গেছে স্যার। সঞ্জিত হোসেন, স্যার উনি এর লোকা রাস্তায় আছে, আমারে বললো, ফোন দিছিল। কে? সঞ্জিত? সঞ্জিত, জি স্যার। ক্লাসে আসছিল না স্যার, ওনার নেটে সমস্যা, ইয়াতে আছে, জার্নি করতেছে তো। আবার খালিদ ফাহিম আপনি না? জি। এস এস আমি। আচ্ছা, এই যে আপনারা বলতেছেন বাইরে যেতেছেন, এক্সকিউজ দিতেছেন, যদি ক্লাসটা যদি অফলাইনে হইতো, ক্লাসে হইতো, তখন কি করতেন? আমাকে কি বলতে পারতেন যে আমি রাস্তায়? এটা তো ক্লাস টাইম, তাই না? এটা ক্লাস টাইম, কিন্তু আমি বলতেছি এটা ক্লাস টাইম। ক্লাস টাইমে হচ্ছে আপনারা ক্লাসে আসলেই অ্যাটেন্ডেন্স পাইতেন, ক্লাসে আসলেই আপনারা হচ্ছে যে ক্লাস করতে পারতেন। ক্লাসে এটা অপরচুনিটি আছে যে অনলাইনে আপনি ভিডিওটা দেখতে পারেন।
তার মানে এই না যে আপনারা বাইরে থাকবেন, ঘোরাঘুরি করবেন, ক্লাসে থাকার চেষ্টা করবেন, ঠিক আছে? আপনারা ভার্সিটি ওপেন করলে তো এটা সমস্যা হয়ে যাবে, নেক্সট সেমিস্টার থেকে কিন্তু শুরু হয়ে যাবে। নেটওয়ার্কের প্রবলেম ছাড়া আসলে স্যার কারো এক্সকিউজ থাকা উচিত না যে কে রাস্তায় আছে কি আছে, মানে অ্যাটলিস্ট ক্লাসে তো অ্যাটেন্ডেন্স থাকতে হবে। সেটাই। আর নেটের সমস্যা থাকলে আমি তো কনসিডার করি, তাই না? ওকে, তারপর হচ্ছে এস এস আমি মনিরুজ্জামান, ইয়েস স্যার। মিম কামরুর রহমান, ইয়েস স্যার। ডাইনা সুলতানা, Yes, sir. জান্নাতুল ফেরদৌসী হেমা, Yes, sir. শাফায়েত হোসেন, প্রেজেন্ট স্যার। মাহফুজুর রহমান, প্রেজেন্ট স্যার। সুমাইয়া, আকিব হোসেন, তারপর আচ্ছা রাকিব হোসেন এটা না, তারপর হচ্ছে আবিদ হাসান। ইয়েস স্যার। আবিদ হাসান, জি স্যার আছি। আপনাকে তো ডাকি নাই। আবিদ হাসান কে 2120168? জি স্যার আপনি আছি আমি। শুভন না? জি স্যার। আচ্ছা, তারপর হচ্ছে এমডি কাইয়ুম, কাজী নৌশাদ আহমেদ। স্যার আমার নামটা অ্যাড করতে হবে শরীফুল ইসলাম। আচ্ছা করব। তারপর হচ্ছে মিরাজ তালুকদার। ইয়েস স্যার। তারপর মিজানুর রহমান। ইয়েস স্যার। আচ্ছা, কার নাম নাই এখানে? নামগুলো বলেন। শরীফুল ইসলাম স্যার। আইডি বলেন। 18200690228। ওকে, আর কারো অ্যাটেন্ডেন্স যা বাকি আছে বা নাম নেই এমন কেউ আছেন? ওকে, ঠিক আছে, তাহলে আজকে এতটুকু পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। আর আপনাদের ম্যাথ ক্লাসটা হচ্ছে 3:30টায়, ঠিক আছে?